প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগি ভরপুর। বাংলায় জেগে উঠতে আজকে 9 জন বাংলাবিদ বন্ধু আমাদের সাথে থাকবে, যারা বাংলা নিয়ে চমৎকার সব খেলায় মেতে উঠবে আর আপনাদেরকে মুগ্ধ করবে। একদমই তাই। আমরা সেরা 10 পেয়ে গেছিলাম, কাঙ্ক্ষিত সেরা 10 বাংলাবিদদের। গত পর্বে যারা আমাদের সাথে ছিলেন দেখেছেন, সামান্য একটু ভুলের কারণে একজন বন্ধুকে আমাদের বিদায় জানাতে হয়েছে। প্রতি পর্বে এখন এরকম টান উত্তেজনা চলতেই থাকবে, কারণ লক্ষ্য আমাদের থেকে আর খুব বেশি দূরে নয়। নীল যেমনটা বলছিল, গত পর্বে আমাদের একজন বাংলাবিদ বন্ধু অত্যন্ত মেধাবী, অত্যন্ত দক্ষ চন্দন, তাকে বিদায় জানাতে হয়েছে। এবং সেরা 10 বাংলাবিদ আসলে আমাদের 10 রত্ন, যারা প্রত্যেকে একজন আরেকজনের থেকে বেশি মেধাবী এবং দক্ষ। কিন্তু প্রথম দুর্ঘটনাটা ঘটে গেছে গত পর্বে। আমরা পর্ব শুরুতে একেবারেই ভাবিনি যে চন্দনকে বিদায় জানাতে হবে, কিন্তু সেটাই বাস্তবতা, সেটাই ঘটেছে। একদমই তাই। এবং আমরা যেমনটা বলছিলাম, এই 10 জনই আসলে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে এবং অনেক চড়াই উতরাই তাদের পার করতে হয়েছে। আমরা গত পর্বেও বলেছিলাম যে এখন শুধুমাত্র মেধা এবং দক্ষতার লড়াই নয়, একই সাথে স্নায়ুর যুদ্ধেও তাদেরকে লড়তে হচ্ছে। আজকেও একই ঘটনার কিছুটা পুনরাবৃত্তিই ঘটবে। আজকে 9 জন থাকছে, তাদের মধ্য থেকে একজন বাংলাবিদ আমাদেরকে বিদায় জানাবে যে সবচাইতে কম নম্বর পাবে। তার মানে বাকি 8 জনকে নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এবং সেই খেলা দেখার জন্য আপনারা যেমন উদগ্রীব হয়ে আছেন, আমরাও অপেক্ষায় আছি কখন আমরা শুরু করব আজকের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদদের নিয়ে খেলা। এবারে অপেক্ষার পালা শেষ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 9 জন সেরা বাংলাবিদ, 9 রত্নকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার বাড়ি, বাংলাই বাংলাদেশ। স্বাগত এবং তোমাদের অভিনন্দন যে এই অবধি তোমরা এসে পৌঁছেছো। তোমরাই জানো তোমাদের জন্য চ্যালেঞ্জ কতটা কঠিন ছিল, কতটা তীব্র ছিল তোমাদের এখানে আসার আকাঙ্ক্ষা, সেটা কিছুটা আজ আমরাও পেয়েছি। আজকে তোমাদেরকে নিয়ে খেলা হবে। তোমাদের প্রত্যেককে আমাদের ভীষণ রকম জানা। পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের বিচারক মণ্ডলীদের সাথে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর। এর পরপরই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব ট্রপা মজুমদার। ঠিক তার পাশেই আছেন আমাদের আরেকজন বিচারক, কথা সাহিত্যিক, কবি, কিশোরালো সম্পাদক, সাংবাদিক আনিসুল হক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষে একজন বিশেষ ব্যক্তি অতিথি বিচারক হিসেবে যুক্ত হবেন, যিনি আমাদের দেশের টেলিভিশনের এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় একজন মুখ, এবং ওটিটিতেও তিনি তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ মেহজাবিন চৌধুরীকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার বাড়ি। স্বাগত স্বাগত স্বাগত। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বিশেষ আয়োজন, যেহেতু সেরা 9 দের নিয়ে খেলা হচ্ছে, আর বিশেষ আয়োজন মানে বিশেষ মুখ আমাদের সাথে থাকবে। এই ধারাও মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছে। আর আজকে তো আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। কেমন লাগছে প্রথমত শুনতে চাই আমাদের এই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আসরে আজকে আসতে পেরে? অবশ্যই ভালো লাগছে। গত বছর আমি পারফর্ম করেছিলাম নৃত্য মহোৎসবে, আর এবছর একজন বিচারক হিসাবে আমাকে এখানে ডাকা হয়েছে। যদিও আমি মনে করি না আমি আসলে বিচার করার সেই ক্ষমতাটা রাখি, তারপরও আমার মনে হচ্ছে আজকে ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখে যাব। আমি যেটা জেনেছি যে শুরুতে আপনি বাংলা নিয়ে বেশ ভুগতেন, কষ্ট হতো, তারপরে আস্তে আস্তে এখানে দক্ষতা বাড়িয়েছেন। ওই যাত্রাটা যদি একটু বলতেন, কারণ আমরা অনেকেই বাংলা নিয়ে ভুগি, কষ্ট পাই, যদিও আমাদের মাতৃভাষা, তারপরে ওখানে কাজ করার সুযোগ আছে, অনেকে আবার লজ্জাও পায় এটা বলতে। ছোটবেলায় ভিন্ন দেশে বেড়ে ওঠার কারণে আমার আসলে পড়া বা লেখা এটা হয়ে ওঠে নাই। তবে আমি যখন বাংলাদেশে চলে আসি এবং লাক্স চ্যানেল সুপারস্টারে আমি অংশগ্রহণ করি, তারপর থেকে আমি বুঝতে পেরেছি এটার আসলে কতটুকু জরুরি একজন অভিনয় শিল্পীর জন্য। কারণ প্রত্যেকটা স্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছুতে আসলে আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা ভাষাটা খুব ভালোভাবে জেনে রাখাটা খুবই জরুরি। এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করে এসেছি, এখনও আমি বলবো আমার এই শেখার যেই যাত্রাটা এটা এখনও চলছে। আশা করছি সামনের দিনে আরও অনেক ভালো করব। তবে আমার এটাই ভালো লাগছে
এই যে এত ছোট ছোট শিক্ষার্থীরা, তারা এত ধাপ পার করে এই যে এখন আমার মনে হয় সেরা নয়ে এসে গেছে। আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। চমৎকার। আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আজকে প্রথমবারের মতো অতিথি বিচারক হিসেবে যুক্ত হয়েছেন। আপনি সম্মানিত অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। তোমাদের সঙ্গে খেলা হবে, কি কি খেলা শুরু করব সেটা তো বলবো, তবে এই খেলা শেষে, মহোৎসব শেষে কি তোমরা পেতে যাচ্ছ সেই ব্যাপারটিও জানিয়ে দিতে চাই তোমাদের এবং দর্শক মণ্ডলীকে। ইস্পাহানী মির্জাপুর দেশ সেরা বাংলাবিদ যে শীর্ষস্থান অবস্থান করবে তার জন্য থাকছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য থাকছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং সেরা 10-এর প্রত্যেকের জন্যই থাকছে একটি করে ল্যাপটপ, তাদের ব্যক্তিগত পাঠাগারের জন্য বই এবং আলমারি। আমাদের এই আয়োজনকে বর্ণিল করে তুলেছে রং বাংলাদেশ। এবারে শুরু করছি আজকের প্রথম খেলা, উপস্থিত বক্তৃতা। একজন বক্তা আজকে 2 মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন। তার মানে হচ্ছে এই 2 মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে তোমাকে বক্তৃতা দিতে হবে, যে বিষয়টি নির্বাচন করে দেবেন সম্মানিত বিচারক মণ্ডলী। 2 মিনিটের মধ্যে তুমি যতগুলো ইংরেজি শব্দ বলবে তত নম্বর কাটা যেতে থাকবে। তবে বক্তৃতা যদি ঠিকঠাক হয় এই খেলা থেকে সর্বোচ্চ 10 নিজের করে নেয়ার সুযোগ রয়েছে। প্রস্তুত তোমরা? আমরা প্রস্তুত। তাহলে শুরুতেই তো তোমাদের ক্রম নির্ধারণ করতে হবে। সেই জন্য কিভাবে? থাকছে আমাদের হিংটিং শট। ও, হিংটিং শট প্রস্তুত আছে। একে একে তোমাদের কাছে আসব আর ক্রম নির্ধারণ করব। সচরাচর ডান পাশ থেকে করি, আজকে বাঁ পাশে চলে যাই। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার। সবাই যার যার ক্রম পেয়ে গেছো। এক, অভিষেক দাস আমাদের চট্টগ্রামের বাংলাবিদ, তোমার জন্য এবার উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করবেন বিচারক মণ্ডলীর পক্ষ থেকে অধ্যাপক তারেক মঞ্জুর। অভিষেক দাস, তোমার জন্য বিষয় বিয়ে বাড়িতে একদিন। তোমার সময় শুরু হচ্ছে এখন। সম্মানিত বিচারক মণ্ডলী এবং সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় বিয়েবাড়িতে একদিন। বিয়েবাড়ি মানেই আমাদের সামনে একটি জাঁকজমকপূর্ণ দৃশ্য ভেসে ওঠে। সেখানে থাকে বর, কনে, পাত্রপাত্রী এবং তাদের আত্মীয় স্বজনরা। এছাড়াও থাকে খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে একটি বিয়েবাড়ি সম্পর্কে বলতে চাই। এই বিয়েটি ছিল আমার বড় মামার, যিনি বর্তমানে ইংল্যান্ডে প্রবাসী হিসেবে আছেন। তখন আমি খুব সম্ভবত 8 বছর বয়সের ছিলাম এবং খুব একটা বুঝতে জানতাম না, তাই আমি সেখানে মায়ের সাথে গিয়েছিলাম আর বরের গাড়িতে করে গিয়েছিলাম। এটা একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। এছাড়াও আমি বরের সাথে বসেছিলাম, কনের সাথে বসেছিলাম, ছবি তুলেছিলাম, এতটুকু মনে আছে। তবে যেটা সবচেয়ে বেশি মনে আছে সেটা হলো খাওয়া দাওয়া। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো মাংস আর চানাচুর, আর এই দুটো জিনিস আমি একেবারে শেষ করে দিয়েছিলাম। সেই বিয়েবাড়িতে আমার একটা ছবি আছে, আমি আমার পাঞ্জাবির হাতা ধরে খাচ্ছিলাম। এতটা খিদে পেয়েছিল যে ভুলেই গেছিলাম খাবার কোনটা। আর একটা জিনিস খুব লক্ষ্য করেছি, বিয়েবাড়িতে অনেক কান্নাকাটি হয় যখন কনে চলে যায়। তবে এখন সেটা খুব একটা দেখা যায় না, কারণ এই ইন্টারনেট বা অন্তর্জালের যুগে যোগাযোগ খুব সহজ হয়ে গেছে। এটি ছিল আমার বিয়েবাড়ির অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ। বক্তৃতা বলেছো কিন্তু মনে হচ্ছিল গল্প শুনছিলাম। অভিষেকের এই গল্পের মতোই যে উপস্থিত বক্তৃতা, সেখানে একটি শব্দ বলেছে জাঁকজমক, আর একটা শব্দ আমরা ব্যবহার করি জমকালো। জেনে রাখা দরকার, জমকালোর সাথে কালোর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো আলোর, জমক এবং আলো। বাহ, বিচারক মণ্ডলীর মূল্যায়ন আরো শুনবো, তবে প্রথমে অতিথি বিচারক মেহজাবিন চৌধুরীর কাছে একটু চলে আসি। উপস্থিত বক্তৃতা আজকে প্রথম বাংলাবিদ বন্ধু দিল, কেমন লাগলো তোমার কাছে? সেই সাথে একটু শুনবো বিয়ে বাড়ি নিয়ে তোমার কোনো গল্প আছে কিনা। অনেকবার আমি কনে সেজেছি, অনেক অনেক কাজে, এখন পর্যন্ত এই গল্পটুকুই আছে। অভিষেক যেভাবে এত সুন্দর একটা গল্প শোনালো আমাদেরকে, মনে হচ্ছিল মানে আমি যেহেতু একজন অভিনয় শিল্পী, মনে হচ্ছিল আমি
টেলিভিশনের মধ্যে কিছু একটা দেখছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ও কিন্তু ভাবারও সময় পায়নি, ওকে বলতে বলা হয়েছে এবং সে দম দেওয়া পুতুলের মতন বলতে শুরু করলো। আমার মনে হয় যে সে গল্পটা দাঁড় করাতে পেরেছে, ভালো বলেছে। আমাদের সামনে সত্যি সত্যি একটা ছবি, একটা বর্ণনা, একজন প্রকৃত কথকের মতো, প্রকৃত গল্পকারের মতোই অভিষেক দাস বলেছে। আমি অভিষেক দাসকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। রিফা, এবারে তোমার পালা। কোনো বন্ধুর কাছ থেকে বই কখনো নিয়ে এসেছো? ফেরত দিয়ে দিয়েছো? তাহলে কি এই বিষয়টা পারবে? আমি বিষয়টা দিচ্ছি বই চুরি। মজার বিষয়, দেখো বলো। রিফা, তোমার সময় শুরু হচ্ছে এখন, তুমি 2 মিনিট সময় পাবে। বই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বলে আমি মনে করি। একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় যে একটা শিক্ষার্থীর জীবনে এই বইয়ের গুরুত্ব অনেক। এখন আমরা যদি চিন্তা করি যে আজকে আমার বিষয় হিসেবে যেটি নির্ধারিত হয়েছে বই চুরি, এই বই চুরিটাকে আসলে আমরা একটা ভালো কাজ হিসেবে আমরা গণ্য করব, নাকি একটা মন্দ কাজ, একটা অপরাধ হিসেবে গণ্য করব, সেখানে কিন্তু একটা সমালোচনা থেকেই যায়। তো সেক্ষেত্রে আমি আসলে বলবো এখানে দুই দিক থেকে আসলে ভালো কাজ খারাপ কাজ দুইটাই আসলে এখানে আলোচনার অংশ হতে পারে। যদি বলি ভালো কাজের কথা, আসলে ভালো কাজের বিষয়টা কি, এখানে আমার মনে হয় যে ওই যে শিক্ষার্থী বা যে হচ্ছে বইটা চুরি করছে, সে হয়তো বা চায়নি, কিন্তু এমন একটা অবস্থাতে এসে সে বইটা চুরি করেছে। তার মানে এখানে বুঝতে হবে তার বই পড়ার প্রতি ঠিক কতটা আসক্তি আছে, সে বই পড়তে ঠিক কতটা পছন্দ করে। বই কিন্তু তেমন মূল্যবান কোনো জিনিস না, ধন সম্পদ বা রত্ন নয় যেটা চুরি করতেই হবে। এটা চুরি করলে যে সে একদম ধনী হয়ে যাবে, খুব ভালো জীবনযাপন করতে পারবে, বিষয়টা কিন্তু সেরকম না। কিন্তু যখন একজন মানুষ সে বই চুরি করছে, তখন আসলে বোঝা যাচ্ছে যে সে আসলে ঠিক বইয়ের প্রতি ঠিক কতটুকু আসক্তি থেকে হচ্ছে কি এই কাজটি সে সম্পাদন করে থাকে। তবে হ্যাঁ, অবশ্যই খারাপ দিক তো থাকছেই, কারণ চুরি কখনোই কোনো একটা ভালো জিনিস হতে পারে না, কোনো একটা ভালো কাজ হতে পারে না। আমাকে যদি বলা হয় যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটা বই নাও, বা তোমাকে যদি একটা বন্ধুর কাছ থেকে বই নিতে বলা হয়, তাহলে তুমি সে আসলে বইটাকে কিভাবে তোমার সময় শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই বই চুরির মতো কাজটা আমাদের এড়িয়ে যাওয়াটাই আমাদের জন্য শ্রেয়। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রিফা, চমৎকারভাবে বলেছো। তুমি নিশ্চয়ই জানো যে বই না চুরি করলে বড় সাহিত্যিক হওয়া যায় না, যার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই মঞ্চেই আছে। মার্ক টুয়েনের একটা গল্প আছে, তিনি প্রচুর বই নিয়ে আসতেন আর ফেরত দিতেন না, এবং প্রচুর বই তার ঘরে এলোমেলো থাকতো। একদিন তার এক বন্ধু বলছেন যে মার্ক টুয়েনকে, যে তোমার বইগুলো এত অযত্ন করে রাখো কেন, এভাবে এলোমেলো করে পড়ে থাকে কেন? বলে বইগুলো যেভাবে এনেছি সেলফগুলো তার সেভাবে আনা যায় না। চমৎকার। আনিসুল হক, আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে বই চুরি না করলে বড় সাহিত্যিক হওয়া যায় না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই মঞ্চেই আছে। আপনি কি আমার সাথে একমত? না, আমি কখনো বই চুরি করি নাই, তবে প্রচুর বই ধার নিয়েছি এবং ফেরত দেয়নি। আমার বইও প্রচুর পরিমাণে মানুষ নিয়ে গেছে, ফেরত দেয়নি। সেজন্য আমি যেটা করি, আমার প্রিয় বইগুলি আমি 3টা 4টা 5টা করে কিনে রাখি। যেমন সঞ্চয়িতা আমার কাছে 3টা আছে, সঞ্চিতা আমার কাছে 4টা আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস আমার কাছে 3-4টা আছে, এরকম। আর ওই অনেক বইয়ের ভিতরে খুঁজেও তো পাওয়া যায় না। আরেকটা কথা বলে রাখি, বই যে সবসময় পড়ার জন্য কিনতে হবে তা না, বই কেনার জন্যই কিনতে হবে। বইয়ের দোকানে যেতে হবে, বই কিনে নিতে হবে। কোনো না কোনো দিন তুমি পড়বে, আর তুমি যদি না পড়ো তোমার উত্তরাধিকারীরা পড়বে, সেও যদি না পড়ে এটা একটা পাঠাগারে দেয়া যাবে। বই কখনো বকেয়া হয় না, মানে পুরনো হয় না। এবারে রশ্মি তুলতুল চৌধুরী, চট্টগ্রামের বাংলাবিদ, তোমার পালা। তোমার জন্য বিষয় নির্ধারণ করবেন বিচারক আনিসুল হক। তোমার বিষয় হচ্ছে একদিন ছুটির দুপুরে। সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তৃতার বিষয় হলো একদিন ছুটির দুপুরে। ছুটির দিন তো আমাদের জীবনে অনেক সময়ই আসে, এরকম আমার জীবনেও আছে প্রচুর ছুটির দিন। কিন্তু আমি আজ এখানে একটি বিশেষ ছুটির দিনের কথা ব্যাখ্যা করব, যা আমি একটি বিশেষ কারণে মনে রেখে দিয়েছি। সেদিন ছিল রবিবার, একটি বিশেষ কারণে আমার বিদ্যালয় ছুটি ছিল। এই কারণে আমি ঠিক করলাম আমি কিছু কেনাকাটা করতে বের হব, কিছু জামা কাপড় কিনবো, কিছু শখের জিনিস কিনবো। এই উদ্দেশ্য নিয়ে আমি দোকানে গেলাম।
দোকানে গিয়ে বেশ কয়েকটা জিনিসপত্র আমার পছন্দ হলো, নিজের জন্য বেশ কয়েকটি জামা কাপড় কিনলাম, বেশ কিছু বই কিনলাম, এবং যা কিনলাম তার মধ্যে আমার একটি খুব পছন্দের জিনিস ছিল, তা হলো বাংলাদেশের একটি জার্সি। আমার খুব ছোটোবেলা থেকেই বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি খুব বেশি একটি অনুরাগ ছিল, যার কারণে আমি বাংলাদেশের একটি জার্সি কিনেছিলাম। কিন্তু সেটা কিনে আমি যখন রিকশায় উঠছিলাম নিজের গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য, তখন হঠাৎ দেখি রাস্তার একটি ছোট ছেলে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। আমার হঠাৎ মনে হলো সে কেন হঠাৎ আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আমি তার দিকে গেলাম, তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন, তুমি কি আমাকে কিছু বলবে? তখন সে আমাকে বলল, আপনি একটু আগে যেই কাপড়টি কিনলেন সেই কাপড়টি আমার খুবই পছন্দ হয়েছে। আমি আজকে 3 দিন যাবৎ এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি এবং আমি তখন থেকেই এই জার্সিটি দেখে যাচ্ছি, যখন থেকে দোকানের বিক্রেতা দোকানের কাচের দরজার সামনে এটি ঝুলিয়ে রেখেছিলেন। শুনে আমার খুবই খারাপ লাগলো, যার কারণে আমি ভাবলাম যে আমার এই ছুটির দুপুরটা আমি না হয় একজন ভালো মানুষ, একজন অসহায় বাচ্চা, একজন অসহায় ছোট শিশুর মুখের হাসি দিয়েই শুরু করি। এই কারণে আমি আমার জার্সিটি, আমি আমার প্রিয় জামাকাপড়টি তাকে দিয়ে দিলাম। আর এটা দেখে তার মুখে যেই হাসিটা আমি দেখতে পেয়েছি, এটার ফলে যেই আনন্দটা আমি লাভ করেছি সেটা আসলে অন্য কোথাও থেকে পাওয়া যায় না। আর তার সাথে সাথে আমি হঠাৎ খেয়াল করলাম যে তার মুখ অনাবিল হাসিতে ভরে গেছে, যার কারণে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। ধন্যবাদ সকলকে। টুলটুলকে অনেক ধন্যবাদ। কি চমৎকার ভাবেই না তুমি তোমার উপস্থিত বক্তৃতার প্রেক্ষাপটটাকে তৈরি করেছো এবং তোমার একটা ভালো লাগার জায়গায় গিয়ে তুমি শেষ করেছো। মেহজামিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। অতিথি বিচারক হিসেবে আপনি শুনছিলেন, প্রথমত শুনতে চাই তুলতুলের বক্তব্য কেমন লেগেছে, আর দ্বিতীয়ত শুনতে চাই এরকম কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা। আমার অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে ওর ভিতরটা বা ও মানুষ হিসাবে কেমন সেটার এক ধরনের কি বলবো, আমরা বুঝতে পেরেছি যে ও যদি এই ধরনের একটা সুযোগ পায় কারো মুখে হাসি ফোটানোর, ও অবশ্যই চেষ্টা করবে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। অনেক কিছুই ও বলতে পারতো, একটি অলস দুপুর কিংবা একটি দুপুরে অনেক কিছুই করা যায়, কিন্তু ও যে এইভাবে ভেবেছে এটা খুব ভালো লেগেছে। আর আমার সুযোগের জায়গা থেকে, হ্যাঁ, এরকম তো জীবনে অনেক সুযোগ আমরা পেয়েছি যখন আমরা কারোর জন্য কিছু একটা করতে পেরেছি, কিন্তু কারোর জন্য কিছু করে সেটা আবার বলাটা ঠিক হয় না, ঠিক মনে করি না আমি। তো সেই গল্প না হয় থাক, তবে খুব ভালো, চমৎকার বলেছো। হঠাৎ করে একটা এত বড় আসরে একটা বিষয় নিয়ে বলা কিন্তু সহজ নয়। একবার আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়ে জাতীয় টেলিভিশন বিতর্কে অংশ নেবার উদ্দেশ্যে বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গেলাম। আমাকে একটা বিষয় দেয়া হলো, আমি বললাম, মাননীয় সভাপতি, আমাদের আজকের বিষয় বিজ্ঞান আমাদের জন্যে অভিশাপ। বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ। তারপর যে আমি থেমে গেলাম, আর কিছুই বলতে পারলাম না, পুরো মাথা শূন্য হয়ে গেল। সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা যে এত চৌকস, এত বুদ্ধিমান, এত সাহসী, এই জন্যেই আসলে এরা নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিচ্ছে। আমি আবারও এদের অভিনন্দন জানাই। চমৎকার। এবারে আদিবার পালা। বিষয় নির্বাচন করে দিচ্ছেন অধ্যাপক তারিক মনসুর। আদিবা মহসিন, তোমার জন্য বিষয় চলো গ্রামে ফিরে যাই। সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী সকলকে আমার শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমার বক্তব্যটি শুরু করছি। আমার বক্তব্যের বিষয় চলো গ্রামে ফিরে যাই। বর্তমানে বিশ্বায়ন ও শহরায়নের যুগে আমরা মানুষ নিজেদের উন্নতির জন্য, নিজেদের পেশা হোক, নিজের জীবন মানের উন্নতির জন্য হোক, শহরমুখী একটি মনোভাব পোষণ করছি নিজেদের মধ্যে। যে কোনো একটি ভালো বিদ্যালয়, ঢাকা শহর কিংবা বরিশালের প্রধান সদর, এখানেই তো ভালো ভালো সব রত্ন ছড়িয়ে ছিটিয়ে আছে না? এ ধরনের মনোভাব আমাদের মধ্যে গঠিত হয়েছে, তার পিছনে অবশ্য কারণও আছে। গ্রাম শব্দটা আমাদের জাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ, পূর্বকালীন বাঙ্গালা বা বঙ্গ অঞ্চল কিন্তু মূলত একটি বৃহৎ আকারের গ্রামই ছিল।
আমাদের উৎপত্তি, আমাদের শিকড়কেই আমরা ভুলে যেতে বসেছি, যেটি কিছুটা হতাশাজনক। আমি সকলকে গ্রামে ফিরে যাওয়ার আহ্বান জানাবো, কারণ মাটির কাছে, নিজের মানুষের কাছে, নিজের শিকড়ের কাছে গেলে যে আত্মপ্রশান্তি, যে শান্তি পাওয়া যায়, সেটি হয়তো আমার নিজের পেশাগত দিক বা শিক্ষাগত দিকের উন্নতির শিখরে উঠে বসে আমরা অনুভব করতে পারবো না। মজার ব্যাপার হচ্ছে, আমার জীবনের 3-4 মাস, প্রত্যেক বছরের 3-4 মাসই কাটে গ্রামে। ছুটিতে আমার বাবা সব সময় আমাদের গ্রামে নিয়ে যান। কারণটি হলো গ্রামের সারল্য, গ্রামের মানুষের এবং প্রকৃতির সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিতে পারবো, কিভাবে গ্রামের নকশি কাঁথাটি আমি ছুঁয়ে দেখতে পারবো, কিভাবে পিতলের কাঁসা থেকে, ঘটি থেকে জল ভরে খেতে পারবো, কিংবা দাদির সঙ্গে জল ভরতে যখন নলকূপের চাপ দিব, এ ব্যাপারটি শহরে থেকে পারবো না। ট্যাপের পানি সাধারণত ঈষদুষ্ণ হয়, কিন্তু নলকূপের যে শীতল পানি, সেটি গ্রীষ্মকালে কুলফি মালাইয়ের চেয়েও যে তৃপ্তিকর, সেটি আমি বুঝেছি গ্রামে গিয়েই। তোমার সময় শেষ গ্রামের বিশুদ্ধ পরিবেশ মানুষের মনকে প্রশান্ত করতে সহায়তা করে, পাশাপাশি নিজের শিকড়কে আরও শক্ত করতে সাহায্য করে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং গ্রামের পরিবেশের প্রতি মমত্ববোধ জাগানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ওর বক্তৃতা শুনে অভিভূত হয়েছি। লেখালেখির ভেতরে কতগুলো কায়দা থাকে। আমরা বলি চিত্রকল্প, আমরা বলি উপমা, দৃশ্যকল্প। ও যে কতগুলি মাইনুট ডিটেইল করলো, সূক্ষ্ম খুঁটিনাটি বিশদ, আমি অভিভূত হয়ে গেছি। যখন সে কলস থেকে, কলসি থেকে পানি ঢালবার কথা বলল, যখন সে চাপকল থেকে, টিউবওয়েল থেকে এই যে হাতল চেপে পানি বার করবার কথা বলল, আমি এই দৃশ্যগুলো চোখের সামনে দেখছিলাম। লেখকের বা কথকের একটা কাজ মানুষের সামনে দৃশ্য রচনা করা। এই জন্যে বিশেষ করে পশ্চিমারা বলে ডোন্ট টেল, বলবে না, ড্র, আঁকবে। আমাদের আদিবা কথা দিয়ে ছবি এঁকেছে, আদিবাকে অনেক অভিবাদন। অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছে এবার পরের প্রতিযোগীর কাছে। সানিয়ান শুভ্র বিশ্বাস, খুলনার বাংলাবিদ, তোমার জন্য বিষয় নির্ধারণ করবেন ত্রপা মজুমদার। সানিয়ান, মশারি টাঙাও? হ্যাঁ। কে টাঙায়, তুমি না মা? আসলে আমার বাসায় মশারি টানানোই থাকে। মা যখন খুলতে চায় তখন আমি নিষেধ করি, কারণ বারবার টানানো লাগবে, খোলা লাগবে। বুদ্ধিটা ভালোই। ছাত্রাবাসে যাওয়ার আগেই বাড়িতেই সেটা চর্চা শুরু করে দিয়েছো, ভালো কথা। ডেঙ্গু হয়েছিল বাড়িতে কারো? না। যাক, খুবই সুখের কথা। কানের কাছে মশা ভো 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 করে অনেক কথা বলে? বলার চেষ্টা করে, আমি বুঝতে পারি না। আচ্ছা, যদি তুমি বলো মশাদের সাথে যদি কথা হতো, এই যদি তোমার বিষয় হয়, তুমি কি বলবে? মশাদের সাথে যদি কথা হতো। সম্মানিত বিচারক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তৃতা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমার বক্তৃতার বিষয় হলো যদি মশাদের সাথে আমার কথা হতো। আমার বিছানাটা ছোট বলতে গেলে, এবং আমি যে পাশে মাথা দিয়ে শুই সেই পাশে মশারির যে পাশটা লেগে থাকে, আমার মাথার সাথে মশারির পাশটা লেগে থাকে, তার বাইরে দিয়েও কিন্তু মশারা এসে দেখি মশারির সাথে উপর বসে এবং আমার সাথে কথা বলার চেষ্টা করে। যখনই কোনো একটা মশাকে আমি ব্যাট দিয়ে হোক, হাত দিয়ে হোক মারতে যাই, তখন সে দেখি পালায়। আমি ভাবি যে কেন সে পালায়। যদি সত্যি আমাকে কিছু বলার থাকে তাদের, তাহলে সে আমার কাছে আসুক, আমার কানের উপর বসুক। সে কেন আমার হাতের উপর বসে, আমার গায়ের উপর বসে? যদি আমাকে দংশন করার ইচ্ছা তার না থাকতো, আমাকে যদি কিছু শোনানোর দরকার হতো, তাহলে আমার সাথে আসুক, একটা সমঝোতায় আসি আমরা। কিন্তু তা তো তারা করে না। আমার সাথে এমন একটা আচরণ করে যে মশারি টানাতে বাধ্য হই, এবং এত পরিমাণ বাধ্য হই যে সারাটা দিনই মশারি টানিয়ে রাখা লাগে। আমি একটি চিত্রকল্প তৈরি করার চেষ্টা করি যেখানে আমি একটি মশার সাথে কথা বলছি। ধরা যাক একটা মশা দৈবিকভাবে পেয়ে গেল কথা বলা এবং আমার কথা বোঝার একটা ক্ষমতা, এবং আমিও তার কথা শুনতে পারছি। এখন সময় শেষ হয়ে আসছে। আমার কাছে আসলো, আমরা কথাটা বললাম। তারপরে যে জিনিসটা বুঝলাম, তারা আসলে আমাদের কামড়াতে চায় না,
তারা আসলে আমাদের সাথে সমঝোতায় আসতেই চায়, এবং আমরা যেহেতু তাদের মারি এবং আঘাত করি, তাই তারা আমাদের এটা বুঝাতে চায় যে তারা ছোট হলেও, আকারে ছোট হলেও কিন্তু ক্ষমতায় কোনোভাবেই কম না। আমরা ছোটবেলায় একটি গল্প শুনেছি যে ছোট রাজা এবং তোমার বড় রাজা। সময় শেষ। সেই গল্প দেখলেও আমরা বুঝতে পারবো যে মশারা ছোট হলেও কিন্তু আসলে অনেক বড় কাজ করতে পারে। সুতরাং আমরা ছোটকে কখনোই ঘৃণা করব না, তুচ্ছ মনে করব না। ধন্যবাদ সবাইকে। সানিয়ান শুভ্র বিশ্বাস, মজার একটি বিষয় ছিল, মশাদের সাথে কথোপকথন করার চেষ্টা করেছে সানিয়ান শুভ্র বিশ্বাস। আমাদের এখানে উপস্থিত মশাদের কেমন লাগলো সেটি তো আসলে জিজ্ঞেস করতে পারছি না, তাই মশাই সামনে আছেন যারা, তাদেরকেই জিজ্ঞেস করতে চাই। কথা সাহিত্যিক আনিসুল হক, কেমন লাগলো এই মশাদের সঙ্গে কথোপকথন? আসলে কি কথোপকথন হয়েছিল, আমরা খুব সংলাপগুলো অন্তত পেলাম না। আমি অনেক সংলাপ হবে, মজার মজার সংলাপ হবে এরকম আশা করছিলাম। হয়তো একটা মশা এসে বলবে, শুভ্র, ও শুভ্র, কে চিনতে পারছো না? এই যে তাকে দেখো, তোমার মশারির উপরে আমি বসে আছি, আমি মশা। তোমার নাম কি? আমার নাম কি ত্রোপা বা তারিক মঞ্জুর, এরকম তো হবে না, আমার নাম হচ্ছে খসা, এরকম কিছু একটা বলবে। এরকম ভাবছিলাম, কিন্তু তা সত্ত্বেও তুমি যে অনেকক্ষণ চালিয়ে গেলে, বললে, এটা তোমার সৃষ্টিশীলতা, তোমার অদম্য মনোভাব এবং লড়াকু একটা যে মনোভঙ্গি, জিজ্ঞাসা জয় করে নেবার ইচ্ছা, সেটারই প্রমাণ। আমি তোমাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ আনিসুল হক। মশাদের সাথে কথোপকথন শেষ, এবার প্রান্তির সাথে কথোপকথন শুরু। প্রান্তি, এবারে তোমার পালা, তোমার জন্য বিষয় নির্ধারণ করবেন কথা সাহিত্যিক আনিসুল হক। আমার 3টি ইচ্ছা এই বিষয়ে উপস্থিত বক্তৃতা শুরু করতে যাচ্ছে প্রিয়ন্তী দাস। প্রান্তি। উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমার আজকের বক্তব্যের বিষয় আমার 3টি ইচ্ছে। তো আমি যদি এখন আজকের প্রেক্ষাপটে বা এখন আমার জীবনের যে এখন যে সময়টা চলছে এর প্রেক্ষাপটে কথা বলি, তাহলে আমি মনে করি শুধু আমার না, এখানে যারা 9 জন আছে তাদেরই প্রথম ইচ্ছা হচ্ছে যে তারা সেরা বাংলাবিদ হবে। আর আমি সেরা বাংলাবিদ হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি এখনো পর্যন্ত যে আমার লক্ষ্যটা আছে সেটা হচ্ছে সেরা 6-এ যাওয়া। আমি যখন বিভাগীয় পর্যায়ে দিচ্ছিলাম, মানে বাছাই পর্বে ছিলাম, তখন আমার ইচ্ছা ছিল আমি সেরা 5-এ থাকবো। তো মানে দুর্ভাগ্যজনিত কারণে প্রথমে আমি অপেক্ষমান তালিকায় ছিলাম, এরপর আমি সেরা 5-এ আসতে পেরেছি। সেরা 5-এ আসার পর আমার ইচ্ছা ছিল যে আমি সেরা 20-এ আসবো, এবং সেরা 20-এ আসার পর আমার ইচ্ছা হচ্ছে সেরা 10-এ আসবো, এবং এখন আমার ইচ্ছা আমি সেরা 6-এ যাবো। হয়তো সেরা 6-এ গেলে আমার ইচ্ছাটা থাকবে আমি সেরা বাংলাবিদ হবো। তো আমার বিষয়টা এখন অনেকটা এরকম যে শুইতে দিলে বসতে চায়, মানে বসতে দিলে শুইতে চায়, এরকম আর কি। তো আমার এখন এই মুহূর্তে প্রথম ইচ্ছা হচ্ছে আমি সেরা বাংলাবিদ হতে চাই। এর জন্য আমি অবশ্যই আমাকে অনেক পড়াশোনা করতে হবে, কিন্তু এখানে আমার যে সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে আমার দ্বিতীয় ইচ্ছে। আমার দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমি কোনো একদিন সারাদিন শুধু ঘুমিয়ে এবং মোবাইল চালিয়ে কাটাতে চাই। মানে আমি খুবই হচ্ছে অলস একটা মানুষ, খুবই ঘুমকাতুরে মানুষ। এই জন্য আমার ইচ্ছেটা হচ্ছে মানে আমি অন্তত একদিন, বিশেষ করে এখানে আসার পর আমি বিশ্রাম নেওয়াটা খুবই মিস করি, মানে খুবই আমার মনে পড়ে বিশ্রাম নেওয়ার কথা। বাসায় থাকলে হচ্ছে আমি যদি বিদ্যালয়ে না যাই তাহলে আমার সারাটা দিন এভাবেই কাটে, আমি ঘুমাতেই থাকি এবং মোবাইল চালাতেই থাকি এবং বইও পড়ি। তো এই যে এইটার জন্য হচ্ছে হয়তো এই 2টা ইচ্ছার মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে। তোমার সময় শেষ হচ্ছে এখন। এবং আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে যে আমি বাসায় ফিরে আমার পরিবারের সাথে একটি ভালো সময় কাটাতে চাই, এবং সেটা হয়তো সেরা 6-এ যাওয়ার পরে এবং কিংবা সেরা বাংলাবিদে যাওয়ার পরে। তো এটি হচ্ছে আমার প্রধান 3টি ইচ্ছে। প্রান্তি, ধন্যবাদ। ত্রোপা মজুমদার, আপনার কাছে কেমন লাগলো প্রান্তির এই ইচ্ছেগুলো? প্রান্তির খুব সরল সৎ স্বীকারোক্তি, সেটা খুব ভালো লেগেছে, এবং খুব সহজভাবেও বলেছে যে প্রতিটা মানুষের ক্ষেত্রেই বোধহয় ঘটনাটা এরকমই ঘটে, খুব সামঞ্জস্যপূর্ণ ইচ্ছে আমাদের থাকে না। আর এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমার খুব কাছের, কারণ আমার কন্যা, আমার মেয়ের ডাকনাম হচ্ছে ইচ্ছা। তো আমার ইচ্ছা, এই কথাটা বলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো প্রান্তি, তোমার ইচ্ছাগুলো আমরা শুনলাম। প্রান্তির সূত্র ধরে আবারও সবাইকে সতর্ক করি, তোমাদের 2 মিনিট সময়ের মধ্যে প্রান্তি 2টো ইচ্ছার কথা বলতে পেরেছে, শেষ ইচ্ছাটা বলতে পারেনি। তোমাদের ক্ষেত্রে যেন তেমনটা না ঘটে, তোমরা যেন পুরো বক্তব্যটাই উপস্থাপন করতে পারো। প্রান্তির 3টা ইচ্ছা জেনে গেছি এবং এটিও জানি
মনের গভীর গোপনে গহীনে সবাই এটাই ভাবছো যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এবছরের নামটা যেন, খেতাবটা যেন তোমার নামে যুক্ত হয়। তাসিব, এবারে তোমার পালা। তোমার জন্য বিষয়বস্তু নির্বাচন করবেন অধ্যাপক তারিক মঞ্জুর। তাসিব, তোমার জন্য বিষয় হলো কাগজ যদি আবিষ্কার না হতো। মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি, যেখানে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কাগজ যদি আবিষ্কার না হতো। আমাদের দৈনন্দিন জীবনে কাগজ অনেক কাজেই লাগে, তবে এই কাগজ যদি আবিষ্কার না হতো তাইলে কি কি হতে পারে তার মধ্যে আমরা ভাবতে পারি যে কাগজের একটি প্রধান ব্যবহার আমাদের ক্ষেত্রে হচ্ছে লেখালেখি। সুতরাং আমরা যদি কাগজ আবিষ্কার না হতো তাহলে কিন্তু আমরা যেখানে ইচ্ছা সেখানে লিখে রাখতাম, পাতায়, মাটিতে কিংবা গাছের বাকলে, যেখানে ইচ্ছা সেখানে। এতে আমাদের কুফল তো অবশ্যই রয়েছে, যেমন আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়াবলী আমরা কিন্তু নির্ধারণ করতে পারতাম না, কারণ কাগজে লেখালেখির মাধ্যমে অনেক কিছুই আমাদের মনে থাকে এবং সেই জিনিসটা আমাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলে। এই কাগজ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এইসব মানুষের মধ্যকার সৃজনশীলতা দেখতে পেতাম না। সুতরাং কাগজ আবিষ্কার আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই কাগজ আবিষ্কার না হলে কিন্তু আমাদের জীবনের অগ্রযাত্রা বেশ বাধাগ্রস্ত হতো। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এই সভ্যতার জন্য কাগজ আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক, যেটি আমরা স্পর্শ করতে পেরেছি। আনিসুল হক, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি একজন লেখক, কবি, সাহিত্যিক। তাসিবের বক্তব্য আপনার কেমন লেগেছে? তাসিবের বক্তব্য আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কারণ ওর বিষয়টা কঠিন। এটা নিয়ে গল্প বানানো যাচ্ছে না, এটা নিয়ে রসিকতা করা যাচ্ছে না, ছুটির দিনের কথাও নেই, বিয়ের কথাও নেই, খাওয়া দাওয়ার কথাও নেই। এমন একটা পরিস্থিতি যখন পৃথিবীতে কাগজই নেই। কাগজ নেই তো লেখালেখি নেই। লেখা, ও বলেছে, ঠিকভাবে বলেছে, তখন লিখতে হতো পাথরে, লিখতে হতো গাছের ডালে, পাতায়। আমাদের পুঁথিগুলি যেমন সব পাতায় লেখা, তাই না? কাজেই সেই ক্ষেত্রে আমি বলবো তাসিব ভালোই বলেছে। ধন্যবাদ স্যার। এবারে আমাদের ঢাকার বাংলাবিদ সিফাত, তোমার পালা। সিফাত কেমন উপস্থিত বক্তৃতা দেয় সেটি জানবো, তবে তার আগে জানবো বিষয় নির্ধারণ করবেন এবার বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে ত্রপা মজুমদার। তোমাকে বিষয় দিলাম সূর্য যদি পশ্চিম দিকে ওঠে। সিফাত, তোমার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার অভিবাদন জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমার আজকের যে বক্তব্যটি দিব এটার নির্ধারিত বিষয়বস্তু হলো সূর্য যদি পশ্চিম দিক থেকে উদয় হতো। সূর্যের নিয়ম অনুযায়ী সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবে সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হতো তবে কি হতো তা আমি প্রথমত হালকা ব্যাখ্যা করব রসিকতার মধ্য দিয়ে, তারপর আমি হালকা বলবো বৈজ্ঞানিক দিক থেকে। প্রথমত, সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হতো তাহলে আজকে আমাদের বাবা মায়ের বকা পড়ালেখা না করার জন্য শুনতে হতো না, বরং পড়ালেখা করার জন্য শুনতে হতো। কারণ প্রথমত আপনি দেখেন সূর্যের যে স্বভাব, সেই স্বভাবের বিরুদ্ধে যখন সূর্য কাজ করে তখন আমাদেরও যে দৈনন্দিন স্বভাব এটার বিরুদ্ধে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতো তাহলে হয়তো আজকে আনিসুল হক স্যার থাকতেন আমাদের তারিক মঞ্জুর স্যারের জায়গায়, আর তারিক মঞ্জুর স্যার থাকতেন আনিসুল হক স্যারের জায়গায়, আমার জায়গায়। তার পাশাপাশি সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হতো তাহলে আমাদের যে দৈনন্দিন কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রের সময়টা কিন্তু পরিবর্তন হয়ে যেত। দৈনন্দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন হাঁটা শুরু করি তখন আমাদের কম্পাস যে আবিষ্কৃত হয়েছে, এই কম্পাসের যে প্রথম সূত্রপাত হয়েছে সেটা কিন্তু সূর্যকে দেখার মধ্য দিয়ে, যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় আমরা দিক নির্ধারণ করি। একটি মরুভূমির ভিতরে যখন আমাদের কারো কাছে কোনো কম্পাস থাকে না তখন এই সূর্যই হয় আমাদের একমাত্র আশ্রয় যে আমরা কোন দিকে যাব। যদি পশ্চিম দিক থেকে হতো একইভাবে মরুভূমির যাত্রীরা পথ খুঁজে পেত, কিন্তু আমরা হয়তো সেই জায়গায় থাকতে পারতাম না। আর তারপরে যদি আসি বৈজ্ঞানিক দিক থেকে, সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হতো তাহলে এই পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যেত। তার মূল কারণ হচ্ছে প্রত্যেকটি জিনিস তৈরি করা হয়েছে একটি স্বভাব অনুযায়ী, যার ফলে এই পৃথিবীটা সঠিকভাবে চলছে। কিন্তু সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হতো তাহলে পৃথিবী হয়তো টিকে থাকতো কিন্তু অন্য একটা জায়গায় কিংবা অন্য একটা অবস্থানে।
এই বলে আমি আমার ধন্যবাদ, বক্তব্য শেষ সিফাত। করছি। ধন্যবাদ। সিফাত, ধন্যবাদ। কঠিন একটি বিষয় দিয়েছিলেন আবারও ত্রপা মজুমদার, আপনার কাছে জানতে চাইবো কেমন লাগলো? আমার তো খুবই মজা লেগেছে। আর সিফাত অনেকটা আমার মতো, যখন না পারে তখন হাসে। তো এটা আমার খুবই পছন্দ, যে ওর যখন ভুল হয়, যখন পারে না, তখন ও হেসেই কুটি কুটি হয়। তবে খুব রসবোধ সম্পন্ন যে সিফাত, এটা আজকে তার উপস্থিত বক্তৃতা দিয়েও সে আরেকবার প্রমাণ করেছে। অনেক অনেক অভিনন্দন সিফাত। এবারে শেষ প্রতিযোগী, শেষ বাংলাবিদ, প্রথম খেলার সুহৃদ মিত্র রাজ, তোমার পালা, তুমি বক্তৃতা দেবে আর বিষয় নির্ধারণ করবেন কথা সাহিত্যিক আনিসুল হক। তোমার বক্তৃতার শিরোনামটা বেশ দীর্ঘ। কাক যদি জলের কলসি খুঁজে না পেত। স্বপ্ন যদি লক্ষ্য যদি থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। কাক যদি সে কলসি না পেত, হয়তোবা তার চেষ্টা মিটতো না, কিন্তু সে যদি চেষ্টা করতো, কলসির বিকল্প হিসেবে সে আরেকটা জিনিস পেত। আর সেই চেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত জীবনে খুঁজে পাই সফলতা, নাহলে জীবন কিন্তু থেমে যেত এই পর্যায়ে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজকের এই পর্বে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। চলছে বাংলাবিদ ষষ্ঠ পর্বের আজকের আয়োজনে আমার বক্তব্যে নির্ধারিত বিষয় হচ্ছে কাক যদি কলসি খুঁজে না পেত। কাক যদি কলসি খুঁজে না পেত, হয়তোবা সে থেমে যেত। কিন্তু সেই থেমে যাওয়া মানে কিন্তু জীবন থমকে যাওয়া। আর সে যদি চেষ্টা চালিয়ে রাখতো, তাহলে হয়তোবা সে সামনে কোনো নদীও খুঁজে পেত। আর সেই নদীর সামনে গিয়ে কিন্তু সে তার জল খেয়ে তার তেষ্টাটা মেটাতে পারত। কিন্তু সে যদি এখানে থেমে যেত, হয়তোবা সেই তেষ্টায় পড়ে মরে যেত। আর আমাদের বাংলাবিদের মঞ্চ কিন্তু সেই কাকের মতোই। আমরা যদি নিরাশায় কিংবা হতাশায় ভুগে এখানেই আমাদের যাত্রা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর এগোতে পারবো না, আমাদের সাফল্যের দিকে আমরা যেতে পারবো না। আর যার কারণে আমরা আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে। শ্রেষ্ঠ বাংলাবিদ হওয়ার স্বপ্ন কিন্তু আমরা দেখতে পাবো না। আমার যোগ্যতা থাকুক কিংবা না থাকুক, আমাকে আমার স্বপ্ন স্থির রাখতে হবে, আমার লক্ষ্য স্থির রাখতে হবে, তবেই কিন্তু সাফল্য অর্জন করা সম্ভব, যেটি কাকের গল্প থেকে পাওয়া যায়। কাক নানা জায়গায় ঘুরছিল, সে কোথাও কোনো কিছুর খোঁজ পাচ্ছিল না, কিন্তু একসময় সে কিন্তু কলসিটি খুঁজে পেয়েছিল। যদি সে কলসিটি নাও পেত, সে কিন্তু সামনে গিয়ে আরেকটা জিনিস দেখতো। তাই আমরা যদি এখানে কোনো প্রতিবন্ধকতা দেখি, এখানে আমরা থেমে যাওয়াটা কিন্তু এটা অস্বাভাবিকতা। তাই স্বাভাবিকতা সেটাই, যেটা হচ্ছে আমরা সেখানে যদি প্রতিবন্ধকতা দেখি, সেটিকে কিভাবে পার করা যায় তার জন্য সঠিক সুষ্ঠুভাবে চিন্তা করে সামনের দিকে অগ্রসর হওয়া। সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেটিকে কিভাবে পার হওয়া যায় সেটার দিকে লক্ষ্য রাখা, এবং তার মাধ্যমেই আমরা আমাদের চূড়ান্ত সাফল্যে পৌঁছতে পারবো, জীবনের অভীষ্ট লক্ষ্যে আমরা গমন করতে পারবো। আর এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ দর্শকবৃন্দ, ধন্যবাদ সকলকে। কেমন লাগলো রাজের বক্তব্য? শুনবো বিচারক মণ্ডলীর কাছ থেকে কথা সাহিত্যিক আনিসুল হক। হঠাৎ করে দাঁড়িয়ে এত লাইট, এত মানুষ, এত বিজ্ঞ বিচারক, এমন অধ্যাপক, অমর অধ্যাপকদের সামনে এবং এরকম প্রথিত যশা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকার সামনে কথা বলা তো সহজ নয়, কিন্তু সুহৃদ মিত্র রাজ যা বলেছে তাকে অভিনন্দন জানাতেই হয়। এরপরে মেজাবিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই সামগ্রিকভাবে কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগছে। প্রথমবারের মতো আমি এই ধরনের একটা অনুষ্ঠানে এসেছি। যখন আমি ওর নামটা পড়লাম রাজ, তখন থেকেই আমার মধ্যে এক ধরনের একটা অনুভূতি কাজ করা শুরু করলো। আমার ছোট ভাইয়ের নামও রাজ। আনিসুল হক স্যার যখন ওর বিষয়টা ওকে দিয়েছে, তখন থেকে আমার মনে এক ধরনের ভয়, চিন্তা এবং ধুকধুক করা শুরু করলো যে এত কঠিন, এটা আমাকে দিলে তো আমিই পারতাম না। তো যে দারুণভাবে কথাগুলো বলেছে এবং ওর চিন্তা ভাবনা এতটা পরিষ্কার, এটা দেখে এবং শুনে খুবই খুবই ভালো লেগেছে। আর এরই সাথে কিন্তু একে একে আমরা 9 জন বাংলাবিদ বন্ধুর উপস্থিত বক্তৃতা শুনেছি, তাদের বুদ্ধির ঝলক দেখেছি। তাৎক্ষণিকভাবে কি চমৎকারভাবেই না তারা তাদের প্রেক্ষাপট তৈরি করেছে, বিষয়বস্তুর গভীরে গেছে এবং তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন প্রথম খেলা শেষে কে সব থেকে বেশি নম্বর পাচ্ছে আর কে এগিয়ে যাচ্ছে। তবে সেসব প্রশ্নের উত্তর রয়েছে বিরতির পর। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর এই বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুক। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ।
সবাইকে স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে চলছে সেরা 9 বাংলাবিদদের নিয়ে খেলা। শেষ হয়ে গেছে আমাদের প্রথম খেলা, যেখানে সবাই তাদের উপস্থিত বুদ্ধির ঝলক দেখিয়েছে। একে একে বক্তব্য পেশ করেছে আমাদের 9 জন বাংলাবিদ। বিচারকরা তাদের মূল্যায়নও জানিয়েছেন। এবার রায় জানবার পালা, কে কত নম্বর পেল। ফল জানাবেন ত্রপা মজুমদার। অভিষেক দাস পেয়েছো 7, আদিবা মহসিন নম্বর দিয়েছে এই বিচারকরা? মনে হয় না, কিছুই তো পারো না, কি দেবে নম্বর, তাও দিল 9। HM সুহাইল সিফাত 9। রশ্মি তুলতুল চৌধুরী 8। তাসিব 6। সুরিদ মিত্র রাজ 6। প্রিয়ন্তী দাস প্রান্তি 6। সানিয়ান শুভ্র বিশ্বাস 6। রিফা তাসনিয়া 6। এখন পর্বশিখরী যদি দিতে হয় তাহলে তো পাশাপাশি দুজনেই পর্বশিখরী। এখন সেই বন্ধনী তো আমরা কেটে কেটে দুজনকে দিতে পারবো না, তো আপাতত আমাদের কাছেই থাক, কারণ আদিবা মহসিন এবং HM সুহাইল সিফাত দুজনেরই নম্বর সমান 9। চমৎকার, প্রথম খেলা শেষ হয়ে গেছে, তোমরা প্রস্তুত হয়ে নাও। এবারে আসছে দ্বিতীয় খেলা। এই খেলার নাম শব্দ রহস্য। তোমাদের এই খেলার নিয়ম কানুন জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় কতগুলো ঘর থাকবে, তার মধ্যে একটিতে শুধুমাত্র একটি বর্ণ থাকবে। সেই সাথে আমি তোমাদেরকে দুটি সূত্র দেব। এই সূত্র দুটি এবং ওই বর্ণ দেখে যদি কেউ সঠিক উত্তর দিতে পারো তবে পাবে 10 নম্বর। দ্বিতীয় ঘরে আরেকটি বর্ণ থাকবে। যদি দ্বিতীয় ঘরের বর্ণটি এবং দুটি সূত্র মিলিয়ে সঠিক উত্তর দিতে পারো তবে পাবে 8 নম্বর। তারপরে যদি না পারো তখন তৃতীয় বর্ণের সাহায্য নিতে পারো। দুটি সূত্র এবং তৃতীয় বর্ণ থেকে যদি উত্তর দিতে পারো তবে পাবে 6 নম্বর। এটি বাজানোর খেলা, চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। যদি চ্যালেঞ্জ করে ভুল করে ফেলো তবে কিন্তু কাটা যাবে 5। আর যদি তোমার উত্তর ঠিক হয়, যে পর্যায়ে গিয়ে তোমার উত্তর ঠিক হবে সেই নম্বরটি পাবে। 10-এ যদি চ্যালেঞ্জ করো 10 পাবে, 8-এ চ্যালেঞ্জ করলে 8 পাবে, 6-এ চ্যালেঞ্জ করলে 6 পাবে, কিন্তু ভুল করে ফেললে 5 কাটা যাবে। প্রস্তুত তোমরা? তোমাদের জন্য প্রথম সূত্র ঘোষণা করছি, প্রস্তুত হয়ে নাও। সাধুর ছদ্মবেশে কপট ব্যক্তি শব্দের প্রথম অংশে একটি পোষা প্রাণীর নাম আছে। প্রশ্ন, প্রথম বর্ণ দেখে ঘন্টা বাজিয়েছ অভিষেক। বিড়াল তপস্বী। আমরা দ্বিতীয় সূত্রটি খুলে দিচ্ছি। চ্যালেঞ্জ করতে চাও? তৃতীয় সূত্রটি খুলে দিচ্ছি। এবার কি কেউ চ্যালেঞ্জ করতে চাও? আগের বার যেহেতু করনি, এবারও কেউ করছো না অবধারিতভাবে। আমরা উত্তর দেখছি পর্দায়। উত্তর ঠিক হয়েছে, চমৎকার। আমি মুগ্ধ হয়েছি অভিষেক দাস। এরকম একটি কঠিন প্রশ্নকে তুমি অনেক সহজ করে উত্তর দিয়েছো, পেয়েছো পূর্ণ 10 নম্বর। বাসার আমি লক্ষ্য করছিলাম তুমি যখন সূত্র দিচ্ছিলে ও তখনই বিড়বিড় করে বলছে বিড়াল তপস্বী। অভিনন্দন অভিষেক। এবার তোমাদের জন্য আমাদের দ্বিতীয় প্রশ্নটি পর্দায় আসবে। তার আগে দুটো সূত্র বলছি। প্রথম সূত্রটি হলো প্রচুর বা বিশাল বোঝায়। দ্বিতীয় সূত্র, এটি একটি বাগধারা যেটি ব্যবধান বোঝাতে ব্যবহৃত হয়। প্রশ্ন এসেছে পর্দায়। আবারও ঘন্টা বাজিয়েছো অভিষেক দাস। আকাশ পাতাল। বলছো আকাশ পাতাল। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। আকাশ পাতাল একেবারে ঠিক উত্তর। বাহ অভিষেক, পরপর দুটি প্রশ্নে ঠিক উত্তর দিয়ে পেয়ে গেছো 10 এবং 10 মিলিয়ে 20 নম্বর এই ধাপে ইতিমধ্যে। চমৎকার। অভিষেক, শুধুমাত্র প্রশংসা করাই যথেষ্ট নয়, মনে হচ্ছে তোমাকে দাঁড়িয়ে একটা সালাম দিতে হবে। চমৎকার।
মুগ্ধ। বাকিরা প্রস্তুত হয়ে নাও। অভিষেক যেভাবে খেলছে, যে গতিতে খেলছে, যে ক্ষিপ্রতায় খেলছে, যে মেধার পরিচয় দিয়ে খেলছে, তোমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য। প্রথমে দুটি সূত্র দিচ্ছি। প্রথম সূত্র, আহার বা বাসস্থানের ব্যবস্থা নেই এমন নিঃস্ব অর্থে ব্যবহৃত হয়। দ্বিতীয় সূত্র, এর মাঝের অংশটি রান্নাঘরে থাকে। পর্দায় বর্ণ আসছে। ঘন্টা বাজিয়েছ সিফাত। সহায় সম্বলহীন। সহায় সম্বলহীন। তুমি বলেছ সহায় সম্বলহীন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো? করছো না। উত্তর দেখব। চাল চুলাহীন। আমি অত্যন্ত দুঃখিত সিফাত, তোমার উত্তর ভুল হয়েছে, কাটা গেছে 5। অনাকাঙ্ক্ষিতভাবে ঘন্টা বাজিয়েছ অভিষেক দাস, আমি অত্যন্ত দুঃখিত, তোমারও কাটা গেছে 5। ভুল করেও যদি ঘন্টা বেজে যায় এবং উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তোমার কাছে না থাকে, সেক্ষেত্রে 5 নম্বর কেটে নিতে হবে। আমরা খেলছি আমাদের আজকের দিনের দ্বিতীয় খেলা। প্রথমে দুটো সূত্র বলবো। প্রথম সূত্র হলো যেখান থেকে বই বের করা হয়। দ্বিতীয় সূত্র, সন্ধি বিচ্ছেদ করা হলে দ্বিতীয় অংশে আলয় পাওয়া যাবে। প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছ সানিয়ান শুভ্র বিশ্বাস। প্রকাশনালয়। বলছো প্রকাশনালয়। খেলছো 10 নম্বরের জন্য। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আমরা দ্বিতীয় সূত্রটি খুলে দিচ্ছি। চ্যালেঞ্জ করতে চাও? তৃতীয় সূত্রটি খুলে দিচ্ছি। এবার কি কেউ চ্যালেঞ্জ করতে চাও? আগের বার যেহেতু করনি, এবারও কেউ করছো না অবধারিতভাবে। আমরা উত্তর দেখছি পর্দায়। প্রকাশনালয় একেবারে ঠিক উত্তর দিয়ে সানিয়ান শুভ্র বিশ্বাস, খুলনার বাংলাবিদ, পেয়ে যাচ্ছ 10 নম্বর। অনেক অনেক অভিনন্দন সানিয়ান, তুমি কিন্তু তোমার ঝুলিতে পূর্ণ 10 নম্বর নিয়ে নিয়েছো। বাকিরা পিছিয়ে গেলে চলবে না, নিশ্চয়ই তোমাদের মাথায় আছে আজকে কিন্তু একজন বাংলাবিদ বন্ধুকে বিদায় জানাতে হবে। পরের প্রশ্ন, পরের সূত্র, প্রস্তুত হয়ে নাও। এলোমেলো বোঝাতে শব্দটি প্রয়োগ করা হয়। শব্দটি শুনতে জোড়া শব্দ বা শব্দদ্বিত্বের মতো লাগে। বর্ণ আসছে পর্দায়। প্রথম সূত্র থেকে ঘন্টা বাজিয়েছো প্রান্তি। উল্টা পাল্টা। তুমি বলেছো উল্টা পাল্টা। কেউ চ্যালেঞ্জ করতে চাও এই 10 নম্বরকে? করছো না। দ্বিতীয় সূত্র খুলে দিচ্ছি। এবারে চ্যালেঞ্জ করতে চাও 8 নম্বরের জন্য? করছো না। তৃতীয় সূত্র খুলে দিচ্ছি। এবারেও চাও না। উত্তর দেখে নেই। উল্টা পাল্টা। চমৎকার প্রান্তি, অভিনন্দন, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে পূর্ণ 10 নম্বর। তোমাদের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন। প্রথমে দুটো সূত্র বলে দিচ্ছি। সূত্র 1, শব্দটির অর্থ অনুনয় বিনয় বা সাধাসাধি। দ্বিতীয় সূত্র, অনেক সময় এভাবেও আমাদের কথা বলতে হয়। প্রশ্ন আসছে পর্দায়। 10 নম্বরের জন্য ঘন্টা বাজিয়েছো রিফা তাসনিয়া। কাকুতি মিনতি। বলছো কাকুতি মিনতি। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। দ্বিতীয় সূত্র খুলে দিচ্ছি। এবার কেউ চ্যালেঞ্জ করছো না। তৃতীয় সূত্র খুলে দিচ্ছি। কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা উত্তর দেখছি পর্দায়। এবং ঠিক উত্তর কাকুতি মিনতি দিয়ে রিফা তাসনিয়া পেয়ে যাচ্ছ 10 নম্বর। বলে থাকি যে বাহুল্য, কিন্তু ভাষার যে গতি এবং ধরন, তাতে বাহুল্যের ব্যাপারটাই আসলে প্রশ্ন সাপেক্ষ। যেমন মিনতি মানে হলো অনুরোধ করা, আবার কাকুতি মানেও কিন্তু অনুনয় বা অনুরোধ বা মিনতি বা কাতর অনুরোধ যাই বলি না কেন, দুইটা শব্দ একই সাথে মিলেছে, একই রকম অর্থ বহন করে, কিন্তু কি দারুণ ব্যঞ্জনা শব্দের মধ্যে। প্রস্তুত হয়ে নাও। একে একে প্রশ্নগুলো সামনে আসছে এবং চলে যাচ্ছে। নম্বরগুলো নিজের করে নিতে হবে, ক্ষিপ্রতার সাথে খেলতে হবে এবং সতর্কতার সাথে খেলতে হবে। প্রথম সূত্র তোমাদের জন্য, ধ্বংসের পরে যা অবশিষ্ট থাকে। দ্বিতীয় সূত্র, শব্দের শেষে শেষ আছে। প্রথম সূত্র আসছে পর্দায়। প্রান্তি ঘন্টা বাজিয়েছো অনুষা দেখে। ধ্বংসাবশেষ। তুমি বলেছো ধ্বংসাবশেষ। কেউ চ্যালেঞ্জ করতে চাও 10 নম্বরের জন্য? করছো না। দ্বিতীয় সূত্র খুলে দিচ্ছি। এবারেও চাও না। তৃতীয় সূত্র খুলে দিচ্ছি।
এবারে না চাওয়াটাই শ্রেয়তর। উত্তর দেখে নেব। উত্তর একেবারে ঠিকঠাক। চমৎকার প্রান্তি, তুমি দুটি প্রশ্নের সঠিক উত্তর ইতোমধ্যে দিয়েছ। তোমার ঝুলিতে কিন্তু এই খেলা থেকে ইতোমধ্যে যুক্ত হয়েছে 10 নম্বর। দেখতে দেখতে 7টি প্রশ্ন এসে চলে গেল। এবারের প্রশ্ন তোমাদের জন্য আবারও একই রকম ভাবে দুটি সূত্র বলছি। এই প্রশ্নের প্রথম সূত্রটি হলো প্রতিশ্রুতি দিলে এমন হয়। দ্বিতীয় সূত্র শব্দের শেষ অংশে বদ্ধ আছে। প্রশ্ন দেখছি পর্দায়। ঘন্টা বাজিয়েছো তুলতুল। প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতিবদ্ধ বলছো প্রতিশ্রুতিবদ্ধ। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। দ্বিতীয় সূত্র দেখে নিচ্ছি পর্দায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। তৃতীয় সূত্র দেখছি। এবারও কেউ চ্যালেঞ্জ করছো না। প্রতিশ্রুতিবদ্ধ উত্তর দিয়েছো তুলতুল। উত্তর দেখছি পর্দায়। খেলেছো 10 নম্বরের জন্য এবং ঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছ 10 নম্বর। তুলতুল, অভিনন্দন। প্রস্তুত হয়ে নাও তোমাদের জন্য নবম প্রশ্নের প্রথম সূত্র। সত্য অসত্য নির্ণয় করার যোগ্যতা বা ক্ষমতা। দ্বিতীয় সূত্র বিচারকের এই ক্ষমতা থাকতে হয়। ঘন্টা বাজিয়েছো তুলতুল। বিচার ক্ষমতা। তুমি বলেছ বিচার ক্ষমতা। দ্বিতীয় বর্ণ খুলে দিচ্ছি, তৃতীয় বর্ণ খুলে দিচ্ছি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? এবারে করছো না। উত্তর দেখব। বিচার ক্ষমতা। চমৎকার তুলতুল, তুমি কিন্তু পরপর দুবার সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হলো 10 এবং 10 20 নম্বর। আর দুইটি প্রশ্ন আছে আমাদের কাছে তোমাদের জন্য। এখনো সুযোগ আছে 20 নম্বর জিতে নেয়ার। প্রথম সূত্র তোমাদের জন্য বড় কোনো মাছ বোঝায়। দ্বিতীয় সূত্র বলছি অত্যন্ত ক্ষমতাশালী লোক বোঝাতে বাগধারায় ব্যবহৃত হয়। ঘন্টা বাজিয়েছো রিফা তাসনিয়া। রাঘব বোয়াল। পরের সূত্রটি দেখে নিচ্ছি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। পরের সূত্র খুলছি। কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না। আমরা উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। রাঘব বোয়াল একেবারে ঠিক উত্তর। রিফা তাসনিয়া সম্ভব হলে আরো 2 নম্বর বাড়িয়ে দেওয়া যেত, কিন্তু খেলার নিয়ম অনুযায়ী পেয়ে যাচ্ছে 10 নম্বর। অভিনন্দন তোমাকে। তোমাদের জন্য শেষ প্রশ্ন এবারে দিচ্ছি। শেষবারের মতো একজন বাংলাবিদ বন্ধু সুযোগ পাচ্ছ 10টি নম্বর নিজের করে নেবার। যেই 10টি নম্বর কিন্তু আজকে যে কারো ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। দেখো এই 10 নম্বর নিজের করে নিতে পারো কিনা। প্রথম সূত্র মাঝে মাঝে এমন বোধ সবারই হয়। দ্বিতীয় সূত্র যারা অপরাধী অপরাধ করলে তাদের এমনই হওয়ার কথা। ঘন্টা বাজিয়েছো প্রান্তি। অপরাধ বোধ। তুমি বলেছো অপরাধ বোধ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। দ্বিতীয় বর্ণ। এবারে চাও না। তৃতীয় বর্ণ। এবারে চাও? চাও না। উত্তর দেখব। একদম ঠিকঠাক প্রান্তি। সূত্র শুনেই ঘন্টা বাজিয়েছিলে। ভুল হয়ে গেলে কি কোনো অপরাধ বোধ কাজ করতো? না, কারণ নিয়মটা এরকম হয়ে গেছে। নিয়মটা এমন হয়ে গেছে। অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 10 নম্বর। টানটান উত্তেজনায় ভরপুর এই খেলা শব্দ রহস্য এরই সাথে শেষ হয়ে এসেছে। আমাদের বাংলাবিদ বন্ধুরা আমাদেরকে কিন্তু মুগ্ধ করেছে আজকে তাদের দক্ষতা আর মেধার পরিচয় দিয়ে এবং ধারণা করবার ক্ষমতা দিয়ে। যেমনটি আমরা শুরুতে বলছিলাম, তারা প্রত্যেকে কিন্তু এক একজন খুদে গোয়েন্দা, বাংলা ভাষার খুদে গোয়েন্দা। তার স্মারক কিন্তু আজকে তোমরা আবারও রেখেছো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চে। দ্বিতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই আনিসুল হকের কাছে। অভিষেক দাস প্রথমে পেয়েছিলে 7, তারপরে পেলে 20, কাটা গেল 5, হলো 22। আদিবা মহসিন বরিশাল থেকে এসে কোনো কথাই বলছে না। সেই যে 9 পেল, 9 পেয়েই বসে রইল। HM সোহাইল সিফাত 9, কথা বলতে গিয়ে আবার বিপদ হলো। 5 কাটা গিয়ে হলো 4। রশ্মি তুলতুল চৌধুরী এসেছে চট্টগ্রাম থেকে। 8-এর সঙ্গে 20 যোগ করে হয়েছে 28।
তাসিব আবার ফিরে আসিব। পেয়েছ 6। সুহৃদ মিত্র রাজ 6। প্রিয়ন্তী দাস প্রান্তি সিলেট থেকে এসে পেয়ে গেল 36। সানিয়ান শুভ্র বিশ্বাস 16। রিফা তাসনিয়া কত? 26। শিখর হইতে শিখরে ছুটিব, পর্ব শিখরি লুটিয়া আনিব। তিনি হচ্ছেন আর কেউ নন, 36 পাওয়া, সিলেট থেকে আসা, সঙ্গে 1 ডজন কমলা নিয়ে আসা প্রিয়ন্তী দাস প্রান্তি। ধন্যবাদ। পর্ব শিখরি হয়েছে আমাদের দুটি খেলা শেষে সিলেটের বাংলাবিদ প্রিয়ন্তী দাস প্রান্তি। প্রান্তি, একটু বেশি খুশি মনে হচ্ছে। মেহজাবিনের কাছ থেকে উত্তরীয় পড়ে কি বেশি আনন্দ লাগছে? না, মানে মেহজাবিন চৌধুরী ম্যাম উনি হচ্ছেন আমার একজন খুব প্রিয় অভিনেত্রী, তো এই জন্য খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে, অভিনন্দন। তবে দুটি খেলা মাত্র পার হয়েছে। এই খেলাটা একটু অন্যরকম ছিল, ব্যবধান গড়ে দিয়েছে অনেকখানি প্রতিযোগীদের মধ্যে। সিফাত অনেক বেশি পিছিয়ে পড়েছো, তাসিব এবং রাজ তোমরাও 6 নম্বর পেয়ে অনেকটাই পিছিয়ে আছো। অন্যদিকে 10 নম্বর করে পেয়ে তুলতুল প্রান্তি তোমরা অনেকটা এগিয়ে গেছো, রিফা অনেক দূর এগিয়ে গেছো। সবার জন্য সুযোগ থাকছে এগিয়ে যাবার আমাদের পরবর্তী খেলায়। শুরু করছি আমাদের তৃতীয় খেলা, প্রতিবিম্ব। এই খেলাটির নিয়ম হলো ঘন্টা বাজানোর খেলা। পর্দায় একটি শব্দের প্রতিবিম্ব দেখব, সেটি দেখে ঠিক শব্দটি বলতে হবে। ঘন্টা বাজিয়ে যে ঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকছে 5 নম্বর, আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে কেটে নিতে হবে 3 নম্বর। চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে, চ্যালেঞ্জ করলেও 5 নম্বর পেয়ে যাবে যদি ঠিক উত্তর বলো, আর ভুল উত্তর বললে 3 নম্বর কাটা যাবে। তৃতীয় খেলা শুরু করছি, প্রতিবিম্ব। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো সুহৃদ মিত্র রাজ। অব্যবহৃত পূর্বে। চ্যালেঞ্জ করেছে সানিয়ান শুভ্র বিশ্বাস। অব্যবহিত পূর্বে। আর কেউ চ্যালেঞ্জ করবে? আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। অব্যবহিত পূর্বে। সানিয়ান শুভ্র বিশ্বাস ঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছ 5 নম্বর। অন্যদিকে রাজ উত্তরটি দিতে পারলে না ঠিকঠাক, তোমার কাছ থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। তোমাদের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। সামাজিকীকরণ। আদিবা মহসিন, সামাজিকীকরণ। তুমি বলেছো সামাজিকীকরণ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নি। সামাজিকীকরণ একেবারে ঠিক উত্তর। আদিবা চমৎকারভাবে উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। এবার আসছে তোমাদের জন্য আমাদের তৃতীয় প্রশ্ন পর্দায়। ঘন্টা বাজিয়েছো রিফা তাসনিয়া। চিত্ত চাঞ্চল্যকর। ঘন্টা বাজিয়েছো অভিষেক দাস। চ্যালেঞ্জ করছো? কিছু বলছো না। আমরা উত্তর দেখছি পর্দায়। চিত্ত চাঞ্চল্যকর ঠিক উত্তর দিয়ে রিফা তাসনিয়া তুমি জিতে নিচ্ছ 5 নম্বর। খুব দ্রুততার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল অভিষেক দাস, সাথে সাথেই সম্ভবত বুঝতে পেরে গিয়েছিলে যে ভুল হয়ে গেল। ভুল করলে ভুলের মাসুল তো দিতেই হচ্ছে, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। অন্যদিকে প্রশ্ন আসার আগেই ঘন্টা বাজিয়েছিলে প্রান্তি, তাই তোমার কাছ থেকেও কেটে নিতে হচ্ছে 3 নম্বর। প্রস্তুত হয়ে নাও, নিয়ম কানুনের মধ্যে খেলতে হবে। তোমরা নিশ্চয়ই জানো নিয়মের বাইরে গিয়ে কোনো খেলার কিন্তু সুযোগ নেই। সেটার একটা জরিমানা থাকে, সেটার একটা মাসুল থাকে। এই মাসুলটা দেয়া কোনোভাবেই ঠিক হবে না। পরের প্রশ্ন আসছে পর্দায়। প্রান্তি। কৌতূহল পরবশ। কৌতূহল পরবশ। ঠিক করার সুযোগ নাই। সানিয়া। কৌতূহল পরবশ। এটাই আমি বলছিলাম প্রথমে। তাই বলেছে। আর কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর দেখে নিই। কৌতূহল পরবশ উত্তর ঠিক হয়েছে প্রান্তি। অভিনন্দন তোমাকে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। সানিয়ান শুভ্র বিশ্বাস কেন ঘন্টা বাজিয়েছিলে, কি আশায়, সেটি আমার জানা নেই। তবে যেটি জানি তোমার 3 নম্বর কাটা যাচ্ছে। খুব মাথা ঠান্ডা রেখেও খেলতে হবে। বারবার আমরা বলছি স্নায়ুর যুদ্ধ, এবং এখন সেটি আরো বেড়ে গেছে। সবার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, তবে সতর্কতার সাথে খেলতে হবে। দেখছি তোমাদের জন্য পরের প্রশ্ন। ঘন্টা বাজিয়েছো সানিয়ান শুভ্র বিশ্বাস।
সমস্যা কণ্টকিত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সমস্যা কণ্টকিত উত্তর দিয়েছো সানিয়ান। চ্যালেঞ্জ করে কেউ সমস্যায় পড়তে চাইছো না? চলো ঠিক উত্তরটি দেখে নেই। সমস্যা কণ্টকিত ঠিক উত্তর দিয়ে সানিয়ান 505 নম্বর হারিয়েছিলে, আবার জিতে নেওয়ার সুযোগটাও নিজের করে নিলে। একটু সতর্কতার সাথে খেলতে হবে। প্রশ্ন আসার আগে কোনোভাবে ঘন্টা বাজানো যাবে না, এটি মাথায় রেখে খেলতে হবে। সানিয়ান একটু ঝুঁকি নিয়েছিল, হয়তো ন্যানো সেকেন্ডসের ব্যবধানে বেঁচে গেছো, কিন্তু বাকিরা সতর্কতার সাথে খেলবে। প্রশ্ন আসছে পর্দায়। বংশ পরম্পরা। প্রান্তি ঘন্টা বাজিয়ে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছো। কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখে নিই। অভিনন্দন প্রান্তি, তুমি বলেছো বংশ পরম্পরা, একদম ঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। দেখছি তোমাদের জন্য পরের প্রশ্ন পর্দায়। ঘন্টা বাজিয়েছো সানিয়ান। সামঞ্জস্যহীন। বলছো সামঞ্জস্যহীন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখছি পর্দায়। একেবারে ঠিক উত্তর সামঞ্জস্যহীন দিয়ে সানিয়ান শুভ্র বিশ্বাস পেয়ে যাচ্ছ 5 নম্বর আবারও। প্রস্তুত হয়ে নাও, আরো একটি প্রতিবিম্ব এখন আসবে দুপাশের পর্দায়। ঘন্টা বাজিয়েছো প্রান্তি। হুকুম বরদার। তুমি বলেছো হুকুম বরদার। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না, উত্তর দেখব। উত্তর ঠিকঠাক, চমৎকার প্রান্তি, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। শেষ প্রশ্ন দেখছি প্রতিবিম্ব থেকে পর্দায়। প্রান্তি কেটে নিতে হচ্ছে 3 নম্বর। প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো রাজ। পূর্ব পরিকল্পিত। পূর্ব পরিকল্পিত। রাজ বলছো পূর্ব পরিকল্পিত। কাসিফ চ্যালেঞ্জ করছো, কিছু বলতে চাও? কিছু বলতে চাও না? ও দেরি করছিল এই জন্য। আচ্ছা, আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। পূর্ব পরিকল্পিত ঠিক উত্তর দিয়ে রাজ পেয়ে যাচ্ছ 5 নম্বর। অন্যদিকে তাসিফ ঘন্টা বাজিয়েছিলে, তোমার কাছ থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। খুবই উত্তেজনাপূর্ণ একটি খেলা ছিল এবং সবাই মোটামুটি মনে হচ্ছিল যে হৃৎপিণ্ড হাতে নিয়ে খেলেছে। আমাদের অবস্থাও তার চাইতে কিছু অংশে কম ছিল না। অনেকের নম্বর কেটে নিতে হয়েছে, অনেকে খেলার সুযোগই পাওনি। এরই মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের তৃতীয় খেলা। কেমন হলো তৃতীয় খেলা শেষে সবার ফল সেটি জানবো বিরতির পর। নিয়ে নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজন থেকে একটি বিরতি। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। একে একে 3টি খেলা কিন্তু শেষ হয়েছে, আর এই খেলা এমন গতিতে এগিয়ে চলেছে যেখান থেকে নিশ্চিত করে বলা একেবারেই অসম্ভব যে আজকের পর্ব থেকে কোন বন্ধু বিদায় নেবে আর কোন 8 জন বন্ধু টিকে থাকবে। একেবারে জোয়ার ভাটার মতো, একবার এদিকে একবার সেদিকে, কি হচ্ছে আমরা নিশ্চিত নই। তবে তৃতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই অধ্যাপক তারিক মনজুরের কাছে। প্রতিবিম্ব পর্বের পরে অভিষেক দাস 19, আদিবা মহসিন 14, HM সোহেল সিফাত 4, রশি তুলতুল চৌধুরী 28, তাসিব 3, শরীদ মিত্র রাজ 8, প্রিয়ন্তী দাস প্রান্তি 45, সানিয়ান শুভ্র বিশ্বাস 28, রিফা তাসনিয়া 31। এখানে পর্বশিখরী প্রিয়ন্তী দাস আগের মতোই থাকছে। দেশ সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। তৃতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আমাদের এই পুরো আয়োজনের পোশাক সহযোগী
রং বাংলাদেশ। তৃতীয় খেলা শেষ হয়েছে, ফল জেনে গেছি, এটিও জেনেছি প্রিয়ন্তী দাস প্রান্তি এখন পর্যন্ত পর্ব শিখরীর এই মর্যাদা তোমার কাছে আছে এবং তুমি এটি শক্তভাবে ধরে রেখেছ। চতুর্থ খেলা শেষে সেখানে কোনো পরিবর্তন আসে কিনা সেটা জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের অত্যন্ত তুখোড় বাংলাবিদ তাসিফ কিছুটা পিছিয়ে পড়েছে। আমরা চাই যে তাসিফ ঘুরে দাঁড়াক। আজকের অতিথি বিচারক মেহজাবিন চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই কেমন উপভোগ করছেন আর তাসিফের জন্য আপনার কোনো অনুপ্রেরণা আছে কিনা। অবশ্যই আমি তো নিজেও একটি প্রতিযোগিতার মাধ্যম দিয়ে এসেছি, তো সেদিক থেকে আমি বুঝতে পারছি ওদের এখন কেমন লাগছে যখন বলা হচ্ছে যে একটু সোজা হয়ে দাঁড়াও কিংবা একটু হাসি মুখে কথা বলো। এটা যে এই মুহূর্তে সম্ভব না, এটা অন্তত আমি বুঝতে পারি। ওদের বয়সে ওরকম একটা জায়গাতেই আমিও দাঁড়িয়েছিলাম আজকে থেকে বেশ কিছু বছর আগে। আর তাসিফ রেজাল্ট যেটাই হোক না কেন, আমার মনে হয় এটা তো কখনো একেবারে জীবনের শেষ একটা চ্যালেঞ্জ না, এটা তো মাত্র শুরু, তাই না? তো তুমি চেষ্টা করতে থাকো। আজকে হয়তো একজন এগিয়ে যাবে, একজন পিছিয়ে যাবে, একজন হয়তো এখান থেকে বাদ পড়ে যাবে, কিন্তু আগামী বছর তো এটা আবারও হবে, তাই না? তো তুমি আবারও আসবে। এখনও এমন কিছুই হয় নাই যে তুমি একেবারেই বাদ পড়ে যাচ্ছ, কারণ আমরা একদম প্রথম রাউন্ডে যে ধরনের একটা রেজাল্ট দেখেছিলাম সেটা কিন্তু একদম জাস্ট এটার পরের রাউন্ডে একেবারে চেঞ্জ হয়ে গেছে, তো তারপরে আবারও চেঞ্জ হয়ে গেছে। নেক্সট রাউন্ডে দেখা যাবে তুমি একদম প্রথম হয়েও যেতে পারো, তাই না? তোমার তো মনোবলটা ধরে রাখতে হবে, তো একেবারেই মন খারাপ করা যাবে না, শক্ত হয়ে দাঁড়াও, তোমার সুন্দর হাসিটা আমরা দেখতে চাই। ধন্যবাদ মেহজাবিন চৌধুরী অনুপ্রেরণার জন্য। এটি এই মুহূর্তে ভীষণ দরকার, একটু অনুপ্রেরণা, একটু সাহস, কারণ আরেকটি মাত্র খেলা রয়েছে, সেই খেলায় নির্ধারিত হয়ে যাবে তোমাদের ভাগ্যে আজ কি আছে। আমাদের শেষ খেলার জন্য আমরা একটা মজার কাজ করেছিলাম। এই খেলার যে প্রশ্ন সেটি আসলে আমরা এখানে নির্ধারণ করিনি। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ চলে গিয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আমরা গিয়েছিলাম তারা বাংলা নিয়ে কি জানতে চায় তোমাদের কাছে সেটি জানার জন্য। আমাদের চতুর্থ খেলার নাম হলো বাংলাদেশ খুঁজছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের কাছে আমরা গিয়েছিলাম, তারা তোমাদের কাছে কি প্রশ্ন করতে চায় সেটি আমরা শুনে নিয়েছি। খেলার পুরো নিয়মটি এবার বুঝিয়ে বলছি। দুপাশের পর্দায় 15 জন ব্যক্তির ছবি থাকবে, তোমাকে বেছে নিতে হবে তুমি কোন ব্যক্তির কাছ থেকে প্রশ্ন চাও। তুমি বেছে নেওয়ার পর আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখব কি প্রশ্ন তিনি করেছেন তোমার কাছে। ঠিক উত্তর যদি দিতে পারো তার প্রশ্নের, তাহলে তুমি পেয়ে যাবে 5 নম্বর, আর যদি উত্তর দিতে না পারো 3 নম্বর কাটা যাবে। যার জন্য প্রশ্ন সে যদি উত্তর দিতে না পারে তোমাদের জন্য চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর, আর ভুল দিলে আবারও 3 নম্বর কাটা যাবে। শুরুতে ক্রম নির্ধারণ করে আমরা প্রশ্ন চলে যাব, বাকি নিয়ম কানুন তোমরা ইতোমধ্যে জেনে গেছো। আগের বার আমার হাতের বাঁ পাশে গিয়েছিলাম, এবার ডান পাশে চলে যাই। থেকে আমরা শুরু করি। তাসিফ, শুরুতে তুমি তোমার ক্রম নির্ধারণ করো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। একজন ব্যক্তির কাছ থেকে প্রশ্ন নিয়ে নেয়ার পরে অন্য কোনো বাংলাবিদ বন্ধু আর তার কাছ থেকে প্রশ্ন নিতে পারবে না। মনে করো সুরিদ আজকে 14 নাম্বার ব্যক্তির কাছ থেকে প্রশ্ন নিয়েছে, বাকিরা 14 কাছ থেকে আর প্রশ্ন নিতে পারবে না, বাকি সবগুলো খোলা থাকবে তোমাদের জন্য। প্রস্তুত হয়ে নাও, তোমরা তোমাদের ক্রম জেনে গেছো। এবারে দেখে নিই কোন 15 জন ব্যক্তি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। দেখো শুরুতে একজন আছেন স্নেহাশিস ভৌমিক, তিনি একজন ব্যাংকার, আবার অন্যদিকে বাবুল একজন ব্যবসায়ী, অন্যদিকে রুবাইয়া উনি একজন শিক্ষার্থী। তার মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রশ্নগুলো নিয়ে প্রস্তুত হয়েছেন। শুরুতেই রশি তুলতুল চৌধুরী, তুমি নির্ধারণ করো কার কাছ থেকে তুমি প্রশ্ন চাও। জামাল রেজা, কথা সাহিত্যিক। তোমার জন্য প্রশ্ন করছেন জামাল রেজা। আমি জামাল রেজা, কথা সাহিত্যিক, নাট্যকার। তুমি কি বলতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ লেখা কবিতার প্রথম লাইনটি?
প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কবিতার প্রথম লাইন কি? পারছি না। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ পারছো? কারো জানা আছে এই কবিতাটি এবং কবিতাটির প্রথম লাইন? তুলতুল পারছে না। তুলতুল তার সুযোগটি ছেড়ে দিয়েছে। এই সুযোগটি কেউ কাজে লাগাতে চাও? চাও না। তারেক মঞ্জুর, আপনার কাছে জানতে চাই এই প্রশ্নের উত্তর কি? রবীন্দ্রনাথ ঠাকুর ৮০ বছর বেঁচে ছিলেন এবং আমাদের কারো কারো হয়তো জানা নেই যে তার অস্ত্রোপচার হয়েছিল এবং অস্ত্রোপচারের আগে মুখে মুখে তিনি তার এই শেষ কবিতা বলে গেছেন, যার প্রথম লাইন হলো এরকম: তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। ধন্যবাদ স্যার। অনেকেরই কবিতাটি জানা ছিল, তাই তো? রিফা, রাজ, তোমাদের ভঙ্গি দেখে মনে হচ্ছে কবিতাটি জানা ছিল, কিন্তু এটি যে কবিগুরুর শেষ কবিতার প্রথম লাইন এটি জানা ছিল না। আমাদের জানা হয়ে গেল, তুলতুল তোমারও জানা হয়ে গেল, কিন্তু নম্বর পাওয়া হলো না। সেই সাথে খেলার নিয়ম অনুযায়ী তোমার কাছ থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। এবার চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। আদিবা মহসিন, বরিশালের বাংলাবিদ, তুমি কাকে বেছে নিতে চাও? 2 ইসমাইল ফল ব্যবসায়ী। আনা ধরে আনা যায় কোন আনারস, এখানে কোন আনার কি মানে? আরেকবার চালানো যাবে? আনা ধরে আনা যায় কোন আনারস, এখানে কোন আনার কি মানে? আচ্ছা, প্রথম আনা হচ্ছে 1 আনা বোঝাচ্ছে, এটি একটি পয়সার মূল্যমান। আর আনারস যেটা, সেটি সেই আনারস মানে হচ্ছে একটি ফল, এর জন্য বিশেষণ যোগ করা হয়েছে। আর আনা যায় সেটা মানে আনায়ন করা যায় কোনো কিছু, আমি ক্রয় করে হোক কিংবা কিভাবে হোক আমি নিজের কাছে নিয়ে আসি। আনয়ন। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর ঠিক হয়েছে কিনা সেটি জানতে চাই বিচারক মণ্ডলীর কাছে। সহজ ছিল না কিন্তু। আনা আনা আনারস, 1 আনা পয়সা, 1 আনা নিয়ে আসা, আর 1 আনা আনারস। এই ফলের মতোই মিষ্টি হয়েছে তোমার উত্তর। চমৎকার, চমৎকার আদিবা। প্রশ্নটা যতটা না কঠিন ছিল, আঞ্চলিকতার কারণে আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সেই সব বাধাকে আদিবা খুব সহজে অতিক্রম করে নিজের ঝুলিতে 5 নম্বর নিয়ে নিয়েছো। অনেক অনেক অভিনন্দন। এবারে সুরিদ মিত্র রাজ, তোমার পালা। তুমি কার কাছ থেকে প্রশ্ন চাও? 6 মাইনুল ইসলাম, শিক্ষার্থী। আমি মাইনুল ইসলাম, আমি পড়ালেখা করি। আচ্ছা বলেন তো, টুনটুনি বই কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বলেছো সুরিদ মিত্র রাজ রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সুরিদ মিত্র রাজ কিছুটা দ্বিধান্বিত, তার চোখে মুখে অভিব্যক্তিতে সেটা ফুটে উঠেছে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। আনিসুল হক, আপনার কাছ থেকে সঠিক উত্তর জানতে চাই। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সুরিদ মিত্র রাজ, আমি অত্যন্ত দুঃখিত, তোমার 3 নম্বর কেটে নিতে হচ্ছে। এরপরে কে আছো? সানিয়া। 11 শিক্ষার্থী। আমার নাম তানিয়া আক্তার, আমি হোসেন আলী স্কুল 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ট্রাক 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 সরমুখ ট্রাক আসবে, দৌড় বেঁধে রাখ। বলো তো এটা দেখি কার লেখা ছড়া? আমি আরেকবার বলে দিচ্ছি, ট্রাক 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 সরমুখ ট্রাক আসবে, দৌড় বেঁধে রাখ। বলো তো এটি কার লেখা ছড়া? শামসুর রহমান। শুভ্র বলছো শামসুর রহমান। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। চলে যাচ্ছি কথা সাহিত্যিক আনিসুল হকের কাছে। ট্রাক 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 ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, কোথায় পাবো মতিউরকে, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জেলে দে। 69-এর ছড়া, আল মাহমুদ। লিখেছেন আল মাহমুদ। সানিয়ান শুভ্র বিশ্বাস, উত্তরটি ভুল হলো। কেটে নিতে হচ্ছে তোমার কাছ থেকেও 3 নম্বর। দেখি এর পরের প্রতিযোগী অভিষেক দাস, চট্টগ্রামের বাংলাবিদ, সে কার কাছ থেকে প্রশ্ন চাই আর 5 নম্বর নিজের করে নিতে পারে কিনা। গৃহিণী একজন 4 নম্বর। আমি ইতি, আমি একজন গৃহিণী। ইচড়ে পাকা মানে অল্প বয়সে যে পেকে যায়। বলেন তো ইচড়ে পাকার ইচড় শব্দের অর্থ কি? ইচড়ে পাকা মানে অল্প বয়সে যে পেকে যায়। বলো তো ইচড় শব্দটির অর্থ কি? এঁচড় মানে তরকারি। যাতে তুমি বলেছো এঁচড় মানে তরকারি। চ্যালেঞ্জ করছো সানিয়ান শুভ্র বিশ্বাস? কাঁঠাল কাঁচা অবস্থায় যেরকম থাকে। তুমি বলেছো কাঁঠাল কাঁচা অবস্থায় যেরকম থাকে। আর কেউ চ্যালেঞ্জ করবে? কেউ সুযোগ নিতে চাও?
ট্রপা মজুমদার, আপনার কাছে জানতে চাই। কাঁচা কাঁঠালটাই হচ্ছে এঁচড়। ঠিক আছে, সানিয়ানের উত্তর একদম ঠিক। সানিয়ান, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর, আর অভিষেক দাস কেটে নিতে হচ্ছে 3। শেষ খেলা চলছে, প্রশ্নগুলো আসছে সারা বাংলাদেশ থেকে। এবারে সিলেটের বাংলাবিদ প্রিয়ন্তী দাস প্রান্তি, তোমার পালা। কার কাছ থেকে প্রশ্ন চাইছো? 7 শিক্ষার্থী। আমার নাম তানভীর রহমান শুভ, আমি ছাত্র। স্বর্ণাপন্ন শব্দটি বানান করো। তালবস্য বৈষ্ণর মধ্যনয় আকার প ন যুক্ত ন। কোন ন? দন্ত ন। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তরটি কি ঠিক হলো জানতে চাইছি এবার অধ্যাপক তারেক মঞ্জুর আপনার কাছ থেকে। শরণাপন্ন বানানটি প্রান্তি ঠিক বলেছে। বেশ, অভিনন্দন প্রান্তি। এমনিতেই তোমার নম্বরের ঝুলি অনেক ভারী, পর্বশিখরী হয়ে আছো, এখানেও কোনো ভুল করনি, ঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ 5 নম্বর। এরপরে আছে খুলনার বাংলাবিদ তাসিব, আজকে কিছুটা পিছিয়ে আছে। দেখা যাক তাসিব, তুমি কার কাছ থেকে প্রশ্ন চাও? 8। রুবাইয়া একজন শিক্ষার্থী, তুমি তার কাছ থেকে প্রশ্ন চাইছো, তোমাকে প্রশ্ন করছেন রুবাইয়া। আমি রুবাইয়া সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। বলেন তো জটি বুড়ির কথা কোথায় পাওয়া যায়? জটি বুড়ির কথা কোথায় পাওয়া যায়? কোন একটি চরিত্র, সেটিকে কোথায় পাওয়া যায়? ঠাকুরমার ঝুলি। ট্রপা মজুমদার, আপনার কাছে ফল জানতে চাই। তুমি ঠিক উত্তরই দিয়েছো, রূপকথার গল্প। তাসিব একেবারে নিশ্চিত ছিল না, নিজের পড়া ছিল বলে সেখান থেকে উত্তরটা দিয়েছে এবং সেই উত্তরটা কিন্তু তাসিবকে বাঁচিয়ে দেওয়ার পর্যায়ে আছে। আসলে বেঁচে গেলে কিনা সেটার জন্য আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে, সব বন্ধুর খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপাতত তুমি স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই পারো। এবারে চলে যাচ্ছি সিফাত তোমার কাছে। এবার দেখতে চাই তুমি কেমন করো, কার কাছ থেকে প্রশ্ন চাইছো? 12। তুমি চাইছো সেলিম সর্দার, তিনি একজন ড্রাইভার। দেখা যাক তিনি কি প্রশ্ন করছেন সিফাতকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম সর্দার। আমি একটা প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাই। লালবাগ কেল্লায় পরিবিবি সমাধি আছে। পরিবিবি বলেন তো কার কন্যা? লালবাগ কেল্লায় পরিবিবির সমাধি আছে, পরিবিবি কার কন্যা বলতে হবে? শায়েস্তা খান। তুমি বলছো শায়েস্তা খান। আমি যে জিজ্ঞেস করব কেউ চ্যালেঞ্জ করতে চাও কিনা তার আগে তোমার বন্ধুরা তোমাকে করতালি জানাচ্ছে। আমি উত্তর জানতে চাই বিচারক মণ্ডলীর কাছ থেকে। আমাদেরও প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা দমটা বন্ধ করে শুনছিলাম যে বাবা বল বল শায়েস্তা খান বল। ঠিক আছে, একদম ঠিক উত্তর। ঠিক উত্তর দিয়ে সিফাত তুমি জিতে নিলে 5 নম্বর। তোমার নিজের অবস্থান নিরাপদ করার জন্য খুবই দরকারি নম্বর ছিল এবং সিফাত উত্তর দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা রাজকে ভীষণ রকম ভেঙে পড়তে দেখছি। আরো একটা আছে, আরো একটা আছে, আরো একটা আছে। শেষ হওয়ার আগে হারা যাবে না, সূত্রটা হচ্ছে শেষ হওয়ার আগে হারা যাবে না। আছে, এখনো চ্যালেঞ্জ করার এখনো সুযোগ আছে, শেষ হওয়ার আগে হারা যাবে না। তুমি এটা করলে ফিরতে পারবে না। সিফাত চলো নিজের জায়গায় যাও। সিফাতকে যখন জিজ্ঞেস করছিল নীল যে কার কাছ থেকে প্রশ্ন চাও, ও বিড়বিড় করে বলছিল 12। ওর কণ্ঠে কোনো জোর ছিল না, আমরা ধারণা করে নিয়েছিলাম যে ও হয়তোবা 12-র কথাই বলছে। এখন কি আত্মবিশ্বাস কিছুটা পুনরুদ্ধার হয়েছে? খেলা শেষ হওয়ার আগে হারা যাবে না, ঠিক আছে? খেলা কিন্তু এখনো বাকি আছে, তোমরা অনেকেই খুব কাছাকাছি আছো, যে কোনো সময় কিন্তু টপকে যাওয়ার সুযোগ আছে। এরপরে রিফা তাসনিয়া, তোমার জন্য শেষ প্রশ্নটি আসবে। তুমি একজন ব্যক্তিকে এখান থেকে নির্বাচন করবে এবং খুব সম্ভবত এই শেষবারের মতো একজন বাংলাবিদ বন্ধু সুযোগ পাচ্ছে এই নম্বরটি নিজের করে নিয়ে খেলায় টিকে থাকার অথবা বিদায় নেয়ার। কাকে নির্বাচন করছো? আচ্ছা, জনাব মাসরুর শাকিল, সাংবাদিক। আমি মাসরুর শাকিল, সাংবাদিক। নিশ্চিন্তপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। এটি কোন উপন্যাসের প্রথম লাইন? পথের পাঁচালী। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আনিসুল হক, আপনার কাছে জানতে চাইছি রিফা তাসনিয়ার এই উত্তর ঠিক হয়েছে কিনা? ওই নিশ্চিন্তপুর যখনই বললো তখনই আমরা নিশ্চিত হয়ে গেলাম, নিশ্চিত হয়ে গেলাম, নিশ্চিন্ত হয়ে গেলাম। এটা পথের পাঁচালী ছাড়া আর কিছুই হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এই খেলায় কি কি ঘটছে এবং কি কি ঘটা বাকি রয়েছে। যেটা যেটা ঘটেছে, 4টি খেলা শেষ হয়েছে। প্রান্তি চমৎকার খেলে এখন পর্যন্ত পর্বশিখরীর মর্যাদা নিজের কাছে আঁকড়ে রেখেছে এবং সেটি ছাড়ার কোনো লক্ষ্য নেই। তবে কোন একজন বাংলাবিদ বন্ধু বিদায় নিচ্ছে আর কোন 8 জনকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটি কিন্তু এখনো নির্ধারণ হয়নি। সেটি জানবার জন্য বিচারক মণ্ডলীর কাছ থেকে চূড়ান্ত ফল আসবে। আর এই সময়টুকু নিয়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতিতে যাবার আগে আমরা খেলছিলাম আমাদের আজকের পর্বের শেষ খেলা, যেই খেলায় চূড়ান্ত ফল নির্ধারণ করবে কোন এক বন্ধু আজকে আমাদেরকে ছেড়ে যাবে। আমরা ফল জানার জন্য অপেক্ষা করছি, তবে তার আগে মেহজাবিন চৌধুরীর কাছে একটু যেতে চাই। মেহজাবিন, আজকে প্রথম থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলে তুমি সবাইকে, কে কেমন করছে, মনে হচ্ছিল তুমি উপভোগ করছিলে। খেলা শেষ হয়ে গেল, এই মুহূর্তে কেমন লাগছে? কেন শেষ হয়ে গেছে? আমার তো ভালোই লাগছিল। না, আজকে এসে পুরো প্রোগ্রামটা আমি অনেক উপভোগ করেছি এবং আগামীতেও আমি আবারও আসতে চাই। এবং একটা জিনিস বুঝতে পেরেছি, মানে জীবনে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটে যেতে পারে, তাই প্রত্যেকটা স্টেজ অনেক বেশি এনজয় করা উচিত। একদম প্রথম রাউন্ডে এক ধরনের জিনিস আমি ভেবেছিলাম যে হয়তোবা উমুক অনেক এগিয়ে যাবে বা এগিয়ে থাকবে, কিন্তু এখন আমাদের চতুর্থ রাউন্ড যখন শেষ হয়ে যায় এখন ব্যাপারটা অন্যরকম। তো সেটাই এই জিনিসটাই বলতে চাই যে একদম শেষ পর্যন্ত আসলে হাল ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। ধন্যবাদ মেহজাবিন। এবং মেহজাবিন কিন্তু দারুণ একটি কথা বলেছে, হাল ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ আমরা বাংলা একটি কথা বলি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা আছে, যতক্ষণ আমাদের শ্বাস আছে, হাল ছেড়ে দেওয়া যাবে না। একসাথে আরও একটি কথা বলেছে যে প্রতিটি পরতে পরতে পরিবর্তন হয়ে যেতে পারে অনেক কিছুই, তাই বর্তমান মুহূর্তকে উপভোগ করাই শ্রেয়। চূড়ান্ত ফল আমাদের হাতে এরই মধ্যে চলে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তগুলো যতখানি না আনন্দের উদযাপনের, ঠিক তার থেকে অনেক বেশি মন খারাপের। এই মুহূর্তগুলো আমাদের কাছে অনেকটা মেঘলা, এই মুহূর্তগুলো আমাদের কাছে ধোঁয়াশা, এই মুহূর্তগুলোতে আমরা ঠিকঠাক মতো ভাবতেও পারি না। কারণ এরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার পরে খেলার নিয়মের কারণে একজন বন্ধুকে বিদায় দিতে হয়, যে মেধায় দক্ষতায় কোনোভাবে কারো থেকে পিছিয়ে নেই। কারণ হাজার হাজার বাংলাবিদ থেকে আমরা খুঁজে বের করেছিলাম সেরা 50কে, সেখান থেকে সেরা 9, আর আজকে তারা হয়ে যাবে সেরা 8। এবারে একে একে তোমাদের নম্বরগুলো ঘোষণা করছি। যেমনটি বলেছিলাম বিরতির আগে, আজকে সিলেটের বাংলাবিদ প্রিয়ন্তী দাস প্রান্তি, সে কিন্তু দ্বিতীয় খেলার পর থেকেই পর্বশিখরীর বন্ধনীটি পড়েছে, এটি তার আজকে কাউকে দেওয়ার কোনো ইচ্ছে নেই। প্রান্তি পেয়েছে 50। অনেক অনেক অভিনন্দন প্রান্তি তোমাকে। ঠিক তার পরপরই আছে ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া, তুমি পেয়েছো 36। রিফার ঘাড়ে সবসময় নিঃশ্বাস ফেলছিল আজকে খুলনার বাংলাবিদ সানিয়ান শুভ্র বিশ্বাস, তুমি পেয়েছো 30। তোমরা পাশাপাশি আজকে দাঁড়িয়েছো, পরপর অবস্থানে আছো এবং খেলেছো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে। তার পরপরই ধারাবাহিকভাবে ভালো খেলে যে বাংলাবিদ কিছুটা মধ্যম পন্থা অবলম্বন করে, কখনোই দেখা যায় না অনেক বেশি ঝুঁকি নিতে, কিন্তু নিশ্চিত করে তার অবস্থানটি। আমাদের চট্টগ্রামের গানের পাখি রশ্মি তুলতুল চৌধুরী পেয়েছে 25। তারপর আজকেও কিছুটা ঝুঁকিতে ছিল বরিশালের বাংলাবিদ, গত পর্বের মতোই, কিন্তু শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোটা বেশ অভ্যাসে পরিণত করেছে। বরিশালের বাংলাবিদ আদিবা মহসিন, অভিনন্দন, তুমি পেয়েছো 19।
তারপর পর শুরুতে চমৎকারভাবে শুরু করেছিলে, তারপর কিছুটা খেই হারিয়েছ। তোমার অবস্থান শীর্ষ 8-এ রয়েছে। চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস পেয়েছ 16। এবারে যে তিনজনের নাম ঘোষণা করছি, ঢাকার বাংলাবিদ এইচ.এম. সুহাইল সিফাত, খুলনার বাংলাবিদ তাসিব এবং কুমিল্লার বাংলাবিদ সুরিত মিত্র রাজ। আজকে তিনজনই একটা বলয়ের মধ্যে তোমরা ঘুরছিলে। একবার মনে হচ্ছিল তাসিব, একবার মনে হচ্ছিল সিফাত, একবার মনে হচ্ছিল রাজ। কে বাদ পড়বে আমরা নিজেরাই অনেক দ্বিধান্বিত ছিলাম। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। কিন্তু ঢাকার বাংলাবিদ সিফাত, তুমি শেষ মুহূর্তে ঠিকই ঘুরে দাঁড়িয়েছো, যদিও তোমার চোখে এই মুহূর্তে অশ্রু। আমি জানি বন্ধুর বিদায়ে তুমি কাঁদছো, তুমি ভাবছো এই অবস্থানে হয়তো তুমিও আজকে থাকতে পারতে, কিন্তু ভাগ্য তোমার সহায় হয়েছে। আজকে তুমি আমাদের সাথে শীর্ষ 8-এ নাম লেখাতে পেরেছ। ঢাকার বাংলাবিদ সিফাত পেয়েছে 9 নম্বর। ঠিক তার পরপরই 1 নম্বর কম পেয়েছে শেষের দিকে খুলনার বাংলাবিদ তাসিব, তুমি পেয়েছো 8। এবং যে মুহূর্তটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, তুখোর বাংলাবিদ চমৎকার খেলে, আত্মবিশ্বাসের সাথে খেলে, অন্যদেরকে অনুপ্রাণিত করে, বন্ধুকে সাহস যোগায়। আমাদের কুমিল্লার বন্ধু সুরিত মিত্র রাজ, খেলার জটিল নিয়ম কানুনে আজকে তোমার ঝুলিতে মাত্র 5 নম্বর। তুমি আমাদের কাছে চলে আসবে। তালির জোর বলে দিচ্ছে আমাদের কুমিল্লার বন্ধু রাজ সে পরাজিত হয়নি, সে বিজয়ী হয়েছে। তার বন্ধুরা প্রত্যেকে করতালির মাধ্যমে বলে দিচ্ছে রাজ কত বড় বিজয়ী। তোমরা চলে এসো, আমাদের সাথে যুক্ত হও। একসাথে অনেকটা দিন কাটানো হয়েছে, অনেকটা সময় কাটানো হয়েছে এবং প্রতিযোগিতার মানেটা অনেক কিছুই। প্রতিযোগিতা মানে যেমন এগিয়ে যাওয়ার জন্য লড়াই করা নিজের বন্ধুদের সাথে, সেই সাথে সাথে চলতে চলতে কিন্তু সবার সাথে একটা অন্যরকম বন্ধন তৈরি হয়ে যায়। আজকে সেই দৃষ্টান্তই আমরা দেখছি। রাজ একা যাচ্ছে কিন্তু সবার হৃদয় কাঁদছে। অনেক কিছু পাওয়া যায় প্রতিযোগিতা থেকে, আমরা বারবার পুরস্কারের কথাও বলছিলাম, কিন্তু এই যে বন্ধুত্ব, এইটুকু পাওয়া, এটা কিন্তু সারা জীবনের জন্য। এটি তুমি অর্জন করেছো। কিছু বলতে চাও এই আয়োজনকে নিয়ে? আমি বলতে চাই আমার যারা মানে আমার কক্ষে থাকতো যারা, তাসিব, শুভ্র, সিফাত, তোমরা আমার জন্য কষ্ট করে 1 মিনিট সময় নষ্ট করো না, কারণ সামনে মহোৎসব, তোমাদের এর জন্য মানে অনেক ভালোভাবে প্রিপেয়ার্ড হতে হবে। তো তোমরা আর মাত্র 2টো খেলা ছিল, আমি 2টো খেলার আগে বিদায় নিয়েছি, সেটা আমার কোনো বিষয় না। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। আর আমি আশা করি তোমরা 3জন, আমি বাদে যেহেতু আমি আজ বিদায় নিচ্ছি, তোমরা 3জনই মহোৎসবে যাবে, আমি এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর এটা শেষ সাথে এটাও বলছি, আমি প্রথম কুমিল্লার বাংলাবিদ হিসেবে সেরা 10-এ জায়গা করেছি এবং এই পর্যন্ত কেউই অভিধায় শিখতে হতে পারেনি। যে 12তম হয়ে বিদায় নিয়েছিল আমার কুমিল্লারই, আমার জেলা স্কুলেরই আমার একজন সিনিয়র দিহান ভাই। আমি যখন জানালাম ওনাকে যে আমি 10ম স্থানে অর্জন করেছি, তিনি আমাকে অনেক সাধুবাদ জানিয়েছিলেন। আমি প্রথম কুমিল্লা, সেটিও কোনো বিষয় না। আমার আসলে বাংলাবিদের জন্য যতটা বেশি খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ লাগছে আমার যারা আমার কক্ষে থাকতো, আমার বন্ধুরা, তাদের সাথে আমার অনেক বড় ভালো সখ্যতা হয়ে গিয়েছিল। আমি
প্রত্যাশা রাখি যে আমার পরে যারা কুমিল্লা থেকে আসবে তারা যাতে আমার পদাঙ্ক অনুসরণ করে আমার থেকে ভালো জায়গায় যেতে পারে এবং কুমিল্লাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। রাজ, আমরা বারবার বলি যে আমাদের ছোট বন্ধুরা কিন্তু অনেক বড়দের মতো করেই কথা বললে আমরা নিশ্চিত কুমিল্লার যারা আমাদেরকে দেখছেন সমগ্র কুমিল্লাবাসী তোমাকে নিয়ে গর্বিত বোধ করে। তুমি সবাইকেই গর্বিত করেছো, সমগ্র বাংলাদেশকেই গর্বিত করেছো। আমরা অনেক গর্বিত তোমার মতো একজনকে আমরা পেয়েছি আমাদের প্রতিযোগিতায়। সেরা 10 তো শুধু নয়, তুমি সেরা 9 জায়গা করে নিয়েছো। তোমার মা এখানে আছে, আমরা আন্টিকে একটু ডেকে নিচ্ছি। অনেক কষ্ট করে সে এইটুকু এসেছে, আমি খুশি। তবে এখান থেকে সে এই মঞ্চ থেকে অনেক কিছু সে শিখে গেছে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে, সব কিছু মিলিয়ে ও ভবিষ্যৎটা যেন ভালো হয়। আপনারা এই দোয়া রাখবেন, ওর জন্য আশীর্বাদ করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্ব যখন শুরু করেছিলাম আমাদের সাথে ছিল 9টি রত্ন। একটি রত্নকে বিদায় জানাতে হচ্ছে। এই রত্নের নাম সুহৃদ মিত্র রাজ, যার নামে আছে সুহৃদয়ের অধিকারী, মিত্র, বন্ধু, সবার বন্ধু, আর তার সাথে আছে রাজ। তার মানে সে অবশ্যই রাজত্ব করবে, সাহসের সাথে রাজত্ব করবে, মেধার রাজত্ব করবে, আমাদের সবাইকে গর্বিত করবে। যদিও খেলার নিয়ম কানুনে সে আজকে বিদায় নিচ্ছে, তার বন্ধুরা করতালির মাধ্যমে জানিয়েছে সে কোনোভাবে পরাজিত নয়, বরং আমাদের বিজয়ী সুহৃদ মিত্ররাজ, আমাদের বন্ধু, আমাদের বাংলাবিদ, কুমিল্লার গর্ব, আজকে বিদায় নিচ্ছে সবাইকে গর্বিত করে। আপনারা সবাই ভালো থাকবেন।